আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা রিয়াক্টের কয়েকটা ইন্টারভিউ কোশ্চেন দেখব। মোটামুটি 20টার মতো ইন্টারভিউ কোশ্চেন দেখার ট্রাই করব। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথম যে কোশ্চেন সেটা হলো, আমরা যখন রিয়াক্টে কোনো একটা কম্পোনেন্ট থেকে কিছু রিটার্ন করি, ঠিক আছে, একসাথে কিন্তু আমরা এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন রিটার্ন, হ্যাঁ, এখানে আমরা একটা ডিপ রিটার্ন করছি, ধরেন এর মধ্যে লেখা আছে হ্যালো ওয়ার্ল্ড, ঠিক আছে। কিন্তু আমরা কেন, হ্যাঁ, একসাথে এরকম দুইটা ডিপ, ঠিক আছে, দুইটা এইচটিএমএল ট্যাগ বলতে পারেন, যদিও এটা জেএসএক্স, ঠিক আছে। তো একসাথে দুইটা জিনিস কেন আমরা রিটার্ন করতে পারি না, কেন আমাদের এভাবে একটাই, হ্যাঁ, রিটার্ন করতে হয়, বা যদি দুইটা জিনিস রিটার্ন করতে হয়, দুইটা এইচটিএমএল ট্যাগ বলেন, হ্যাঁ, বা সিঙ্গেল প্যারেন্টই কেন রিটার্ন করতে হয়, যদি এটাকে যদি আমরা রিটার্ন করতে চাই তাহলে কেন আবার এই ফ্রেগমেন্ট, হ্যাঁ, এভাবে ফ্রেগমেন্টের ভিতর দিয়ে রিটার্ন করতে হয়, বা একটা ডিপ দিয়ে তার ভিতর কেন রিটার্ন করতে হয়, কেন আমরা, হ্যাঁ, এই যে আলাদাভাবে আলাদাভাবে কেন আমরা রিটার্ন করতে পারি না। এটা হলো আমাদের প্রথম কোশ্চেন, ঠিক আছে। তো এর আনসার কি? এর আনসার হলো, আমরা জানি যে রিয়্যাক্ট, হ্যাঁ, কিভাবে রেন্ডার হয়, কিভাবে ইউআইতে আপডেট হয়, সেটা আমরা কিভাবে হয়, সেটা আসলে হয় ভার্চুয়াল ডমের মাধ্যমে। ও সরাসরি কোনো একটা জিনিস আপডেট করে না, ঠিক আছে। প্রথম ওর ভার্চুয়াল মানে ডমে আপডেট করে না, ভার্চুয়াল ডমে আপডেট করে, বা প্রিভিয়াস ভার্চুয়াল ডমের সাথে কারেন্ট ভার্চুয়াল ডমের সাথে, হ্যাঁ, কম্পেয়ার করে। কম্পেয়ার করার পর যেতটুকু দেখে ও আপডেট করা দরকার, বা যেতটুকু চেঞ্জ হয়েছে, শুধুমাত্র ততটুকুই ও অ্যাকচুয়াল ডম আপডেট করে। এই যে ভার্চুয়াল ডমের ভিতর যে ও যে কম্পেয়ার করে, এই কম্পেয়ারটার জন্য, ঠিক আছে, এবং ভার্চুয়াল ডমে আপডেট করার জন্য, হ্যাঁ, রিয়াক্টের একটা সিঙ্গেল রুট বা সিঙ্গেল রুট নোড, হ্যাঁ, সেটা প্রয়োজন পড়ে, হ্যাঁ, যেটা কিনা আপনার, আমরা যে এই যে ভার্চুয়াল ডমের ভিতর যে আপডেট আপডেট হয়, সেটা আসলে ডিফারেন্স ডিফারেন্স অ্যালগোরিদম, বা যে প্রসেসটাকে বলে রিকনসিলেশন প্রসেস, হ্যাঁ, এটা ইফিশিয়েন্টলি করার জন্য রিয়াক্টের একটা সিঙ্গেল রুটের দরকার, ঠিক আছে, সিঙ্গেল রুট নোড দরকার। বা যেটা আপনি যদি বলেন যে আরেকটা কারণ আছে, সেটা হলো জেএসএক্স সিনট্যাক্সের লিমিটেশন, হ্যাঁ, যেমন আমরা এখানে যখন লিখতেছিলাম, হ্যাঁ, এরর চলে আসছিল, এটা তো অবভিয়াসলি জেএসএক্স। এই জেএসএক্স সিনট্যাক্সের একটা লিমিটেশন যে তারা শুধুমাত্র একটা সিঙ্গেল প্যারেন্ট কি, হ্যাঁ, সিঙ্গেল নোড কি রিটার্ন করতে পারে। হুম। আরও একভাবে বলা যায় যে, যেমন এটা আসলে নাথিং এলস, একটা কি, একটা ফাংশন। আর জাভাস্ক্রিপ্ট ফাংশন থেকে আমরা কি জানি, শুধুমাত্র একটা জিনিস রিটার্ন করতে পারি, তাই না? জাভাস্ক্রিপ্ট ফাংশন থেকে আমরা শুধুমাত্র একটা জিনিস রিটার্ন করতে পারি, লাইক অনেকগুলো রিটার্ন করতে হবে, তখন আমরা কি করি, অ্যারের ভিতর পাস করি, বা সিঙ্গেল একটা অবজেক্ট রিটার্ন করি, তাই না? তো এভাবেও আপনি চিন্তা করতে পারেন। তো এটা ছিল আর কি প্রথম কোশ্চেন। তো 1 নম্বর কোশ্চেনটা, বা প্রথম যে কোশ্চেনটা, যেটা কি ছিল, আবার রিপিট করছি, সেটা হচ্ছে, আমরা এই যে যে এক্স এর ভিতর থেকে, বা কম্পোনেন্টের ভিতর থেকে কেন আলাদা আলাদা, হ্যাঁ, দুইটা এইচটিএমএল ট্যাগ বলেন, বা দুইটা জিনিস কেন রিটার্ন করতে পারি না, কেন একে আমাকে সিঙ্গেল রুটের ভিতর বা সিঙ্গেল প্যারেন্ট আকারে রিটার্ন করতে হয়। হুম। এর জন্য আমি আবার বলছি, এটা হলো আমরা যাবা যে রিয়াক্ট যেভাবে আপডেট হয় ভার্চুয়াল ডমের মাধ্যমে, ভার্চুয়াল ডম রিকনসিলেশন প্রসেসের মাধ্যমে, যেটা ডিফারেন্স ডিফারেন্সিয়েশন ডিফারেন্ট ডিফারেন্স অ্যালগোরিদম, ঠিক আছে, ডিফ ডিফ নামে পরিচিত। সে অ্যালগোরিদম ইউজ করে সে আসলে কম্পেয়ার করে এবং আপডেট করে। এর জন্য এই প্রসেসটা ইফিশিয়েন্টলি করার জন্য আহ, আসলে কি দরকার হয়, সিঙ্গেল রুট নোডের দরকার হয়, ঠিক আছে। এর জন্য আর কি। আর আরো সহজভাবে বললে, যে যেমন এটা হলে কনসিস্টেন্সি বজায় রাখে এবং পারফরমেন্স অপটিমাইজ করে, হুম, রেন্ডারিং প্রসেসের জন্য, হ্যাঁ। আর হলো কি করে, যে রিয়েক্ট কম্পোনেন্ট কম্পোনেন্ট কি ট্রি, এবং ট্রি আকারে আর কি তার নোটগুলো যে, আপনি যদি রিয়েক্ট ডেপ টুল দেখেন, তখন কিন্তু ট্রি আকারে তার নোটগুলা এক একটার পর এক একটা পর যুক্ত হয়। তো সে কারণে সিঙ্গেল রুট নোট, হ্যাঁ, এটা প্রেডিক্ট করে, বা এটা আশা করে যে এই স্ট্রাকচারে থাকবে আর কি। এই ছিল প্রথম কোশ্চেন। তো চলুন আমরা
সেকেন্ড কোশ্চেনে চলে যাই। তো দ্বিতীয় যে কোশ্চেনটা হলো, উম, সেটা হলো যে সেটা হলো আপনাকে ইন্টারভিউ জিজ্ঞেস করতে পারে যে আমরা যখন গিটে পুশ করি, হ্যাঁ, তখন নোট মডিউল কেন আমরা, হ্যাঁ, গিটে পুশ করি না। ঠিক আছে, এই যে নোট মডিউল কই আপনি দেখেন, এই যে নোট মডিউল আছে, দেখছেন? এই যে নোট মডিউলসটা কেন আমরা গিটে পুশ করি না, গিট ইগনোর ফাইলে, হ্যাঁ, গিট ইগনোর ফাইলে আমরা এই যে নোট মডিউল লেখা আছে, তার মানে কি আমার এই যে নোট মডিউল যে আপনার ডিরেক্টরিটা আছে সেটা কিন্তু গিটে পুশ হবে না কেন, আপনাকে জিজ্ঞেস করতেই পারে, তাই না? তো এর আনসার হলো, এর আনসার কয়েকটা, কিন্তু প্রথমত যে প্রাইমারি যে রিজনটা সেটা হলো, হ্যাঁ, এটা হলো লার্জ ফাইল, হ্যাঁ, ইট কন্টেন্স থাউজেন্ডস অফ ফাইলস, ঠিক আছে, অ্যান্ড ইটস মেকিং দ্য রিপোজিটরি আননেসেসারি লার্জ অ্যান্ড স্লো টু ক্লোন, ঠিক আছে। তো এটা হলো কি অনেক বড় একটা ফাইল, যেটা মানে আপনার যদি গিট হাবে আপনি এটা পুশ করেন, ঠিক আছে, আপনার গিট রিপোজিটরি আননেসেসারি বড় হয়ে যাবে, এবং যখন আপনি সেটা আপনার আহ, আপনি কোলন করেন, হ্যাঁ, ঠিক আছে, আপনার লোকাল সিস্টেমে কোলন করেন, ঠিক আছে, বা যদি পুল করেন তখন কি এটা স্লো হয়ে যাবে, কেন এটা তো আননেসেসারি, ঠিক আছে। এখন আপনি বলতে পারেন কেন এটা আননেসেসারি, হ্যাঁ, এটা এই যে জিনিসপাতি যে আছে এগুলো কি আমার লাগবে না, হুম, বা এটা আমি যদি গিটহাবে যদি পুশ নাই করি তাহলে আমি এটা কিভাবে পাবো, ঠিক আছে। এর সহজ আনসার হলো যখন আপনি নোট মডিউলস গুলো আসলে রিবিল্ড করা যায় এনি টাইম, ঠিক আছে, এনি টাইম রিবিল্ড করা যায়। কারণ এই দেখেন এই যে প্যাকেজ ডট জেসনে কিন্তু এর নোট মডিউল গুলার সামারি দেওয়া আছে, এটার ভিতরে কি কি ডিপেন্ডেন্সি দেখেন, কি কি ডিপেন্ডেন্সিস আছে সেগুলো এখানে বলা আছে, কি কি ডেপ ডিপেন্ডেন্সি আছে সেগুলো এখানে বলা আছে, হুম, ইভেন আপনার এই যে প্রজেক্টের নাম, প্রজেক্টের ভার্সন, ঠিক আছে, হ্যাঁ, যা যা স্ক্রিপ্টস কি কি আছে সবগুলো কিন্তু আপনার প্যাকেজ ডট জেসনে বলা আছে। এই কারণে আপনার মনে করেন গিটহাব দিয়ে একটা প্রজেক্ট আপনি ক্লোন করে আনলেন, হ্যাঁ, বা পুল করলেন, তখন আপনার তো এই যে নোট মডিউলসটা দরকার হবে, তখন খুবই সহজে এটা আপনি রিক্রিয়েট করতে পারেন। জাস্ট আপনাকে, হ্যাঁ, জাস্ট আপনাকে কি করতে হবে, এই যে আপনার ওই যে কনসোলে আর কি, বা টার্মিনালে আপনাকে জাস্ট এনপিএম, হুম, এনপিএম ইনস্টল, এনপিএম ইনস্টল দিলে আপনার সব কিছু যা যা আছে, এই যে প্যাকেজ জিসনের যে সামারি আছে সব কিছু ইনস্টল হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা হলো যে যেটাই বললাম আর কি, যে শুধুমাত্র যে প্যাকেজ ডট জেসন না, এটা হলো প্যাকেজ ডট লগের ভিতরেও কি আছে অলরেডি, এগুলা ডিপেন্ডেন্সি অলরেডি আছে, যে কি কি দরকার, ঠিক আছে, অলরেডি এটা আপনাকে যে ট্র্যাক করতে আছে। আর লাস্টে যেটা বলা যায় যে সেটা হলো অ্যাভয়েড কনফ্লিক্টস, ঠিক আছে। তো আপনার ডিফারেন্ট সিস্টেমসে এবং ইনভায়রনমেন্ট অনুযায়ী, ঠিক আছে, ইনস্টলমেন্ট স্লাইটলি ডিফারেন্ট হইতে পারে ভার্সন ওয়াইজ, হুম, ভার্সন ওয়াইজ ইনস্টলমেন্ট ডিফারেন্ট হতে পারে। তাই এই কারণে আপনি পুরো যে যে নোট মডিউলটা দিয়ে দিলেন, হ্যাঁ, এটা আপনার মানে কোনো ইস্যু করতে পারে, কনফ্লিক্ট করতে পারে সিস্টেম অনুযায়ী আপনার, কি হতে পারে যে যেমন ডিফারেন্ট সিস্টেম এবং এনভায়রনমেন্ট আপনার ইনস্টলমেন্ট স্লাইটলি ডিফারেন্ট হইতে পারে না, যেমন ম্যাকে যেভাবে ম্যাক ওএসে যেভাবে আপনি ইনস্টল করেন, হ্যাঁ, বা তাদের সফটওয়্যারগুলো যেমন, হ্যাঁ, লিনাক্সে আলাদা, হ্যাঁ, অবভিয়াসলি সিস্টেম এবং এনভায়রনমেন্ট রয়েছে এগুলো আলাদা হবে, তাই না? এর জন্য আর কি। তো এর জন্য সলিউশন কিন্তু আমরা আগে বলে দিছি আর কি, যে গিট ইগনোর ফাইলে কি করব, গিট ইগনোর ফাইলে আমরা এটা বলে দিব যে আমার কি হবে না, নোট মডিউলটা তুমি যাবা না গিটহাবে, ঠিক আছে। তাহলে এই যে এখানে এটা বলে দেওয়ার ফলে যখন আপনি গিটহাবে আপনার সফটওয়্যার মানে আপনার প্রজেক্টটা পুশ করতে থাকবেন, নোট মডিউলের ভিতর যা আছে তা কিন্তু পুশ হবে না, ঠিক আছে। তো এটা ছিল আমাদের 2 নম্বর কোশ্চেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো 3 নম্বর যে কোশ্চেনটা চলে আসে সেটা হলো উম, যে ওয়াই রিয়াক্ট কম্পোনেন্ট স্টার্ট উইথ অ্যান আপার কেস লেটার, ঠিক আছে। আই থিঙ্ক আপনারা বুঝতে পারেন নাই, আমি বলি রিয়াক্ট, হ্যাঁ, 3 নম্বর কোশ্চেন হলো আপনার, ঠিক আছে, 3 নম্বর কোশ্চেন হলো যে ওয়াই রিয়াক্ট
কম্পোনেন্ট, হ্যাঁ, স্টার্ট উইথ ক্যাপিটাল লেটার, ঠিক আছে, উইথ ক্যাপিটাল লেটার। যে এই যে দেখেন, রিয়াক্ট যে কম্পোনেন্ট, এটা ক্যাপিটাল লেটার দিয়ে কেন শুরু হয়েছে? হ্যাঁ, এটা আপনাকে জিজ্ঞেস করতেই পারে। বা আমি যদি এখানে একটা এই যে এখানে ধরেন আমি এই যে কম্পোনেন্টস এর ভিতরে যদি আমি একটা কম্পোনেন্ট ক্রিয়েট করি, ধরেন কি দেওয়া যায়, যে ব্যানার, ঠিক আছে, ব্যানার ডট জেএস এক্স, আর এফ সি জেএস হয়েছে। আচ্ছা, এখানে কমা, কমা না, এখানে কি হবে আমার, হুম, আর এফ সি, যে এই যে আমার, হ্যাঁ, এই যে আমি যে ব্যানার যে বানালাম, এটার কম্পোনেন্টের যে রিয়াক্ট কম্পোনেন্টের এই যে আমি যে নামটা দিলাম, এটা কেন আপার কেস দিয়ে শুরু হয়েছে? এই কোশ্চেন যদি আপনাকে করে, আপনি কি আনসার দিবেন? হ্যাঁ, এটার হলো মেইনলি দুইটা আনসার। প্রথমত আপনি চিন্তা করেন, যদি আপনি এটা লোয়ার কেস দেন, তাহলে কি হবে? আসলে আপনি যদি লোয়ার কেস দেন, ঠিক আছে, মানে এটা আসলে লোয়ার কেস আর আপার কেস, এটা আপনাকে ডিস্টিংগুইশ করে, ঠিক আছে, কম্পোনেন্ট ফ্রম এইচটিএমএল এলিমেন্ট, অর্থাৎ এইচটিএমএল এলিমেন্ট থেকে কম্পোনেন্টকে আলাদা করে, তাই না? কারণ কি, আমরা জানি কি যে এইচটিএমএল এলিমেন্ট গুলো যে আছে সেগুলো কিন্তু লোয়ার কেস। হ্যাঁ, বা আপনার একটা কম্পোনেন্ট ক্রিয়েট করলেন, লাইক মনে করেন লিভ ডট জেএসএক্স আর এফ সিই, ঠিক আছে। এখন আপনি মনে করেন এই অ্যাপ ডট জেএস, হ্যাঁ, এই দেখেন এই যে ডিপ, হ্যাঁ, এই ডিপ কিন্তু একটা HTML এলিমেন্ট, ঠিক আছে, যদিও এগুলো আসলে জেএসএক্স, হ্যাঁ, তলে তলে জাভাস্ক্রিপ্ট, কিন্তু এটা তো আসলে আপনার আপাতত বোঝার সুবিধার্থে ধারণা, এগুলো আর কি HTML এলিমেন্ট আর কি, ঠিক আছে। কিন্তু এখন আপনি যে এই যে যখন আপনি এই যে বড় হাতে ক্যাপিটাল লেটারের, হ্যাঁ, ডিপ লিখবেন, তখন কি, তখন এই ডিপটা আসলে সে আসলে কি করে আলাদা করে দেয়, যে এটা হলো আমার একটা রিয়াক্ট কম্পোনেন্ট, ঠিক আছে। তো মানে রিয়াক্ট্রিক্স লোয়ার কেস কেসেস, লাইক মনে করেন এই যে ডিপ, তারপর হলো পি ট্যাগ, এগুলাকে এইচটিএমএল এলিমেন্ট হিসেবে রিয়াক্ট এটাকে ট্রিট করে। কিন্তু যখনই সে আপার কেসের কিছুটা পায়, দেখেন এখানে কিন্তু সিনটেক্স সেমই, তাই না? সিনটেক্স তো আপনার সেমই না? আপনি যদি ডিপটাকে লেখেন, এভাবে তো লেখা যায়, তাই না? এই দেখেন, এই ডিপ আর এই ডিপ, দেখেন সিনট্যাক্স কিন্তু অলমোস্ট সেমই, শুধু এখানে লোয়ার কেস, এখানে আপার কেস। যখনই সে লোয়ার কেস পায়, সেটাকে আসলে এইচটিএমএল এলিমেন্টস বা ট্যাগ হিসাবে ট্রিট করে। কিন্তু যখন সে আপার কেস পায়, তখন সেটাকে, হ্যাঁ, কি বলে, তখন সেটাকে কম্পোনেন্ট হিসেবে ট্রিট করে। তো যাতে এই কনফ্লিক্টটা না হয়, যাতে রিয়াক্ট সহজেই বুঝতে পারে, রিয়াক্ট আসলে কিভাবে হয়, যে আপনার যে কম্পাইলার যে আছে, কম্পাইলার এই জেএসএস টাকে কি করে, জাভা স্ক্রিপ্টে কনভার্ট করে। হ্যাঁ, কম্পাইলারের নাম কি, বেবেল। হ্যাঁ, এই যে বেবেল আসলে এই যে আমাদের জেএসএক্স গুলো জাভা স্ক্রিপ্টে কমপ্লিট ই করে, কি করে, কনভার্ট করে। তো বেবেল যাতে খুব সহজে ইফিশিয়েন্টলি, হুম যাতে কোনো কনফিউশন ওর মধ্যে তৈরি না হয়, এই কারণে আমরা আর কি এই যে আপার কেস দিয়ে আর কি শুরু করি, যাতে সে না কনফিউশন যাতে না হয়, যে এটা আসলে এইচটিএমএল ট্যাগ নাকি এটা কি এইচটিএমএল, নাকি এটা রিয়াক্ট কম্পোনেন্ট। তো এই কারণে আসলে এটা করা হয়। এটা ছিল আসলে 3 নম্বর কোশ্চেন, আশা করি বুঝতে পারছেন। তো 4 নম্বর যে কোশ্চেনটা হলো, আহ আমরা লিখে আর কি, ঠিক আছে, লিখলে ভালো হয়। 4 নম্বর হলো যে ধরেন, হোয়াট ইজ হোয়াট ইজ দা difference is between what is the difference between dependency, হ্যাঁ, ডিপেন্ডেন্সিস অ্যান্ড হলো আপনার ডেপ ডিপেন্ডেন্সিস, ঠিক আছে। ডিপেন্ডেন্সিস এবং ডেপ ডিপেন্ডেন্সিস এর মধ্যে পার্থক্য কি, হ্যাঁ, বা এর মধ্যে ডিফারেন্সটা কি? তো এখন আপনি এখন বলতে পারেন ডিপেন্ডেন্সি, ডেপ ডিপেন্ডেন্সি এটা আবার কই থেকে আসলো? ঠিক আছে, এটা কিন্তু আছে, আপনি যদি একটু খেয়াল করেন, দেখেন এখানে কিন্তু আপনার এই যে প্যাকেজ ডট, হ্যাঁ, প্যাকেজ ডট জিসনে যদি যান, দেখেন এগুলো কি ডিপেন্ডেন্সিস। দেখেন এই যে শুরুতে লেখা আছে ডিপেন্ডেন্সিস, আর এটা কি ডেপ ডিপেন্ডেন্সিস। এই যে ডিপেন্ডেন্সিস, হ্যাঁ, আর ডেপ ডিপেন্ডেন্সিস এর মধ্যে পার্থক্য কি?
ঠিক আছে। তো বলে নিই যে ডিপেন্ডেন্সিস এটা হলো কি আসলে ইউজ ইন প্রোডাকশন। যখন আপনি প্রোডাকশন করবেন, লাইক আপনি ডিপ্লয় করলেন, ঠিক আছে, হ্যাঁ, মনে করেন এনপিএম রান বিল্ড করে করলেন, ঠিক আছে, যখন আপনি প্রোডাকশনের জন্য এটা ডিপেন্ডেন্স আপনার প্রোডাকশনের জন্য ইউজ হয়। হুম। যেমন মনে করেন ওই যে আপনার আহ, কি বলে আপনার প্রোডাকশনের জন্য বা আপনার রানের জন্য, ঠিক আছে, আপনি ওই যে আপনার প্রজেক্টটা রান করবেন, হ্যাঁ, তখন আপনার এই ডিপেন্ডেন্সিস প্রয়োজন হয়। ঠিক আছে। কিন্তু আপনার ডেপ ডিপেন্ডেন্সিস কখন লাগে? ডেপ ডিপেন্ডেন্সিস আসলে আপনার তখনই লাগে যখন আপনি কি করবেন, আপনার প্রজেক্টটা বিল্ড করবেন। মানে কি বিল্ড করবেন মানে কি, ডেভেলপমেন্ট করতেছেন, মনে করেন বানাচ্ছেন। এই যে আমি একটু আগে বানালাম, কি বানালাম, একটা ব্যানার বানালাম, একটা ডিপ, হ্যাঁ, কম্পোনেন্ট বানালাম। এই যে আপনি ডেভেলপমেন্ট করতেছেন, আস্তে আস্তে আপনার, হ্যাঁ, কম্পোনেন্টটা বিল্ড করতেছেন, ঠিক আছে, তখন এটা দরকার হয়। ঠিক আছে। এটা হলো এই যে ডেভ ডিপেন্ডেন্স এর মধ্যে কি থাকে, টুলস থাকে, লাইব্রেরিজ থাকে, যেটা আপনার বিল্ডিং এর মানে আপনার প্রজেক্ট বিল্ডিং এর সময় এবং টেস্টিং এর সময় আসলে দরকার পড়ে। হুম। তো এই তো আর কি। তো এটা হলো আপনার মেইন পার্থক্য, হলো আপনার ডিপেন্ডেন্সিস দরকার হয় প্রোডাকশন লেভেলে, ঠিক আছে, ইউজড ইন প্রোডাকশন লেভেল, ঠিক আছে। যেমন দিস প্যাকেজেস ইউর অ্যাপ নিডস টু রান, ঠিক আছে, লাইক যেমন কি কি রান করতে দরকার হয়, যেমন এই যে দেখেন এখানে আছে যে রিয়াক্ট ডম, রিয়াক্ট রাউটার ডম, ঠিক আছে। রাউটার ডম কি, আপনি যদি রাউটিং করে এক এক জায়গা থেকে যে ন্যাপবারে আমরা ক্লিক করে যাই না, মনে করেন হোম, অ্যাবাউট, হ্যাঁ, কন্ট্রাক্ট, হ্যাঁ, এই যে এক এক জায়গায় আমরা যাচ্ছি, ঠিক আছে, এর জন্য কিন্তু আপনার রাউটার ডম দরকার হচ্ছে, অর্থাৎ কি, এই প্যাকেজগুলো আপনার অ্যাপ্লিকেশন রান করার সময় দরকার পড়ছে। ঠিক আছে। এই তো এতটুকু বলতে পারলে এনাফ। তো চলুন আমরা আম, পরের কোশ্চেনে যাই। পরের যে কোশ্চেনটা সেটা খুবই সহজ আর কি, সহজ এবং ইম্পর্টেন্টও। সেটা হলো, আমরা লিখলে ভালো হয়, যে কম্পোনেন্ট ভার্সেস, কম্পোনেন্ট ভার্সেস কি, ফাংশন ইন রিয়াক্ট। ঠিক আছে, রিয়াক্টে কম্পোনেন্ট এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি? আপনি কি জিজ্ঞেস করতেই পারে, হ্যাঁ, রিয়াক্টে কম্পোনেন্ট এবং ফাংশনের মধ্যে পার্থক্য কি? এক্ষেত্রে আপনি একেবারে স্ট্রেট ফরওয়ার্ড কয়েকটা অ্যান্সার দেবেন, লাইক মানে ফাংশন, আসলে কি, ফাংশন হলো একটা রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে। ফাংশন হলো রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশন, যেটা কিনা কোনো আম, কোন আর্গুমেন্টস নেয় এবং কিছু ভ্যালু রিটার্ন করে এবং কিছু জিনিস রিটার্ন করে। ঠিক আছে। এবং ফাংশন ভিতরে আমরা কি করি, লজিক, কোনো আহ, মানে জেনারেল লজিক, হ্যাঁ, ইমপ্লিমেন্ট করি, ক্যালকুলেশন ইমপ্লিমেন্ট করি, হ্যাঁ, অথবা কোনো ইউটিলিটিস এর জন্য দরকার পড়ে। ঠিক আছে। ফাংশন হলো মেইনলি আমরা ক্যালকুলেশনের জন্য, ঠিক আছে, জেনারেল লজিক ইমপ্লিমেন্ট করার জন্য, আবার বা কোনো ইউটিলিটিস, লাইক মনে করেন ইউটিলিটিস নামে একটা ডিরেক্টরি করলেন, তার ভিতরে অনেকগুলো ফাংশন লাগবে, যখন যেটা দরকার হবে আমরা কল করে নিয়ে আসলাম। ঠিক আছে। এই রেগুলার জাভাস্ক্রিপ্ট ফাংশন লাইক কেমন হতে পারে, লাইক মনে করেন আপনার ফাংশন হলো, মনে করেন যে আপনার কি করা লাগবে, প্রতিবার দুইটা নাম্বার পাবেন, ওই দুইটা নাম্বার অ্যাড করে আপনি রিটার্ন করলেন, এটা একটা ফাংশন। ঠিক আছে। আর কম্পোনেন্ট কি, কম্পোনেন্ট হলো একটা স্পেশাল ফাংশন, ঠিক আছে, কম্পোনেন্ট হলো একটা স্পেশাল ফাংশন যেটা কিনা জেএসএক্স রিটার্ন করে। হুম এইখানে এখানে আসলে এখন আপনি হয়তো বুঝতে পারছেন যে ফাংশন আর কম্পোনেন্টের মধ্যে পার্থক্য। যেমন এটা একটা অ্যাপ, একটা কম্পোনেন্ট, এটা কি করছে, জেএসএক্স রিটার্ন করছে, রিটার্ন কি করছে, এটা জেএসএক্স। কিন্তু ফাংশন কিন্তু জেএসএক্স রিটার্ন করে না, ফাংশন কিন্তু কোনো ভ্যালু রিটার্ন করে। ঠিক আছে। ক্যালকুলেশন করার পর কোনো ভ্যালু রিটার্ন করে, করতেও পারে নাও করতে পারে। ঠিক আছে। উম, ঠিক আছে। কিন্তু আপনার হলো ওই যে কম্পোনেন্ট কি করে, কম্পোনেন্ট হল স্পেশাল ফাংশন যেটা কিনা জেএসএক্স রিটার্ন করে। জেএসএক্স মানে কি, ইউআই এলিমেন্টস রিটার্ন করে। ঠিক আছে। উম, এবং কম্পোনেন্ট হলো ইউআই ইন্টারফেসের একটা পার্ট। হ্যাঁ, কম্পোনেন্ট রিপ্রেজেন্টস পার্টস অফ দ্য ইউজার ইন্টারফেস। ঠিক আছে, ইউজার ইন্টারফেসের একটা পার্ট, এই যে কম্পোনেন্ট। এবং এটা কি, এটা কম্পোনেন্ট কি,
কম্পোনেন্ট বিল্ডস অর ক্রিয়েট, হ্যাঁ, রিউজেবল ইউআই ব্লকস। এই যে আমরা যে এই যে ব্যানারটা ক্রিয়েট করছি, এটা একটা কম্পোনেন্ট, এটা রিইউজেবল। আমরা যখন দরকার, যেখানে যেখানে ব্যানার দরকার, যে যে পেজে ব্যানার দরকার, আমরা এই ব্যানারটা ইউজ করতে পারবো, কল করে ইউজ করতে পারবো। ফাংশনও রিউজেবল, ঠিক আছে, কিন্তু ফাংশন কিন্তু ইউআই ব্লকস না। আমি কি বলছি শুনেন আবার, হ্যাঁ। কম্পোনেন্ট ইউজ টু ক্রিয়েট রিউজেবল ইউআই ব্লকস, অর্থাৎ আপনার কম্পোনেন্টের সাথে সবসময় ইউআই জিনিসটা আসবে। হ্যাঁ, কম্পোনেন্ট কি, হ্যাঁ, ইউজার ইন্টারফেস, ইন্টারফেসের জন্য ইউজার ইন্টারফেস কি, ইউআইটি দেখে অবশ্য। তারপর কম্পোনেন্ট কি করে, কম্পোনেন্ট রিটার্নস জেএসএক্স, জেএসএক্স কি করে, মেইনলি ইউআই এলিমেন্টস, এটা ইউআইতে দেখে। এবং যে কম্পোনেন্ট কি করে, কম্পোনেন্ট কিন্তু আমরা রিউজেবল ইউআই ব্লকস তৈরি করতে পারি, অর্থাৎ কম্পোনেন্টের সাথে ইউআই জিনিসটা চলে আসবে। ঠিক আছে, আর ফাংশন কি, ফাংশনের ভিতরে আমরা লজিক লিখি, ঠিক আছে। তারপর হলো আমরা জেনারেল পারপাস ইউজ করি, ক্যালকুলেশন করি, ঠিক আছে। এটা কোনো একটা আর্গুমেন্ট নেয় এবং রিটার্ন করে। আপনি এটাও বলতে পারেন যে কম্পোনেন্টের ভিতরে আরো আছে, কম্পোনেন্টের ভিতরে আমরা স্টেট, হ্যাঁ, স্টেট ডিফাইন করি, কম্পোনেন্ট প্রোপস নেয়, বা প্যান কম্পোনেন্টস প্রোপস পাস করে, আর অনেক কিছু বলতে পারেন। কিন্তু মেইনলি যেটা হলো আর কি, কম্পোনেন্ট হলো ইউআই পারপাস আমরা ইউজ করি, যে এসএক্স রিটার্ন করে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো এটা ছিল 5 নম্বর কোশ্চেন। তো 6 নম্বর কোশ্চেন যেটা চলে আসে সেটা হলো, আম, আমরা, ঠিক আছে, আমরা কিভাবে, মনে করেন আমরা কিভাবে যে কি করতে পারি, এই যে ইম্পোর্ট ইম্পোর্ট কলাম ডিপ, এই নামটা কিভাবে আমরা চেঞ্জ করতে পারি, বা এই যে দেখেন এখানে আমরা ব্যানার ইম্পোর্ট করলাম, হ্যাঁ, এই যে ব্যানার যে ইম্পোর্টেড নেম কোন একটা কোম্পোনেন্টের যে যে ইম্পোর্টেড নেম আছে সেটা আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, আপনাকে কোশ্চেন করতেই পারে। ঠিক আছে, বা আপনি যখন কোড করবেন, বললো যে হ্যাঁ এখানে যে ব্যানার আছে, ব্যানার আমার দরকার, ব্যানার মনে করেন 2-3টা ব্যানার আছে, বা 2-3টা নামই ব্যানার আছে, বা লগ ইন হইতে পারে না, যে অ্যাডমিন লগ ইন, আবার মনে করেন ইউজার লগ ইন, সবগুলো লগ ইন নাম। এখন আপনাকে বলা হলো যে এখানে আপনি চেঞ্জ করবেন কিভাবে, হুম তো এটা কিভাবে করবেন, এটা আসলে খুব সহজ। এটা আপনি দেখেন, এখানে যদি আপনি এটাকে জাস্ট দিলেন, দেওয়ার পর যদি দেখেন অ্যাস, হ্যাঁ, ব্যানার 1, তাই না, দেখে তো হয় কিনা, এই এভাবে করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ, এভাবে কিন্তু আপনি করতে পারেন, যে এটা কি অ্যালাইসিং, এটা কি অ্যালাইসিং করা বলে, হ্যাঁ, এভাবে আপনি করতে পারেন। এই তো, এভাবেই করতে পারেন। তো এই ছিল আপনার কয় নম্বর কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন কি ছিল, 6 নম্বর কোশ্চেন আমার, লিখে দিই, সংক্ষেপে লিখে, ঠিক আছে। চেঞ্জ দ্য কম্পোনেন্ট নেম, চেঞ্জ দ্য কম্পোনেন্ট নেম। 7 নম্বর যে কোশ্চেনটা হলো যে, 7 নম্বর কোশ্চেনটা, এটা আপনাদের নেটে সার্চ দিয়ে দেখাবো যে, হ্যাঁ, আহ, এটা না। 7 নম্বর কোশ্চেন হলো আপনার, জেএসএক্স এর ফুল ফর্ম কি। ঠিক আছে, এটা কিন্তু আপনাকে, আমি এখন কনফিউশনের ভিতরে ফেলে দিব, হ্যাঁ, বা কনফিউজড করে দেব। আমরা সবাই জানি কি জেএসএক্স এর ফুল ফর্ম হলো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, তাই না। জেএসএক্স এর ফুল ফর্ম হলো, জেএক্স এর হোয়াট ইজ, আমি লিখি, হোয়াট ইজ দা ফুল ফর্ম অফ জেএসএক্স। জেএসএক্স এর ফুল ফর্ম কি, ঠিক আছে, জেএসএক্স এর আপনার ফুল ফর্ম কি, সবাই জানেন জেএসএক্স এর ফুল ফর্ম কি, জাভা স্ক্রিপ্ট এক্সএমএল। হ্যাঁ, আদৌ কি জেএসএক্স এর ফুল ফর্ম এটা, হুম চলুন আমরা একটু করি, সার্চ দেই, ধরেন, হুম মনে করেন রিয়াক্ট, রিয়াক্ট যাবো না, আমরা রিয়াক্টে যাবো। রিয়াক্ট অফিসিয়াল পেজে গেলাম আমরা, ডকুমেন্টেশনে। দেখেন আমরা যদি করি, রিয়াক্টে যাই, তারপর হলো জেএসএক্স, দেখেন, দেখেন রাইটিং মার্কআপ উইথ জেএসএক্স, দেখেন জেএসএক্স ইজ আ সিনট্যাকটিক এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। হ্যাঁ, আসলে রিয়াক্ট অফিসিয়াল ডকুমেন্টে, হ্যাঁ,
এক্স এম এল, জেএসএক্স মানে যে এক্সএমএল, এটা কিন্তু কোথাও বলেন, দেখেন আমি কিন্তু এখানে, দেখেন এখানে কিন্তু আমি সার দিছি এক্সএমএল, এই পেজ এক্সএমএল নামে কোনো ওয়ার্ডই নাই। ঠিক আছে, এখানে কি বলা আছে, জেএসএক্স ইজ এ সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। এখন জেএসএক্স মানে এটাও হইতে পারে যে সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। দেখেন এই যে জেএস দিয়ে জাভাস্ক্রিপ্ট, আর এই যে আমরা জানি যে যে এক্স কিন্তু লেখে যে এক্স, ইএক্স ইএক্স কে কিন্তু সংক্ষেপে এক্স লেখা হয়। ঠিক আছে, তাহলে জেএসএক্স ইজ এ সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, এখন এটা হইতেও পারে, কিন্তু সাথে সাথে আপনার এটাও বলবেন যে দেখেন হোয়াট is the full form of JSX। ঠিক আছে, সাথে সাথে আপনি এটাও বলবেন যে দেখেন জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, সাথে সাথে আপনি এটাও বলবেন যে W3 স্কুল, হ্যাঁ, বা গিগস ফর গিগস অন্যান্য যেখানে আছে সেখানে আসলে লিখা, সেখানে আসলে উল্লেখ করা যে যে এসএক্স মানে হলো জাভাস্ক্রিপ্ট এক্সএমএল। কিন্তু রিয়াক্ট অফিসিয়াল ডকুমেন্টে, when I read from React official document, I found that JSX is a syntax extension for JavaScript, সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। এটা বললে আসলে বুঝবে যে হ্যাঁ আসলে আপনি জাভাস্ক্রিপ্ট ডকুমেন্টেশনটা পড়ছেন। আর যে আপনাকে এই কোশ্চেন করবে সে আসলে মেনলি এটা জানার জন্যই যে আপনি আসলে জানেন কিনা যে রিয়াক্ট ডকুমেন্টে জেএসএক্স মানে যে জাভাস্ক্রিপ্ট এক্সএমএল এই জিনিসটা উল্লেখ নাই, এবং সেখানে বলা আছে জেএসএক্স ইজ এ সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। ঠিক আছে, বা আপনি এভাবে বলতে পারেন জেএসএক্স স্ট্যান্ড ফর জাভাস্ক্রিপ্ট এক্সএমএল, it is a syntax extension for JavaScript that looks like HTML। ঠিক আছে, এটা বলতে পারেন যে JSX stand for JavaScript XML and it's a syntax extension for JavaScript that looks like HTML and using for UI component। ঠিক আছে, বা using for UI structure। ঠিক আছে, এভাবে বলতে পারেন। তো এটা গেলো আমাদের কয় নাম্বার কোশ্চেন, এটা ছিল আমাদের 7 নাম্বার কোশ্চেন। 8 নাম্বার কোশ্চেন যেটা আমরা বলবো সেটা হলো যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন, হ্যাঁ, ভেরিয়েবল অ্যান্ড স্টেট। ভেরিয়েবল অ্যান্ড স্টেটের মধ্যে ডিফারেন্ট কি? ঠিক আছে, 8 নাম্বার কোশ্চেন হলো ভেরিয়েবল ভার্সেস স্টেট। হ্যাঁ, ভেরিয়েবল ভার্সেস স্টেট, রিয়েক্টে ভেরিয়েবল এবং স্টেটের মধ্যে ডিফারেন্ট কি? আচ্ছা, ভেরিয়েবল কি শোনেন, ভেরিয়েবল আসলে, হ্যাঁ, ইউজ করা হয় টেম্পোরারি ডাটা স্টোর করার জন্য রিয়াক্টে। ঠিক আছে, ভেরিয়েবল আসলে টেম্পোরারি ডাটা স্টোর করার জন্য ইউজ করা হয়। যেমন আমি যদি এখানে একটা ভেরিয়েবল লিখি, মনে করেন নেম, হুম জন, এটা টেম্পোরারি জন স্টোর করার জন্য, হ্যাঁ, এটাও সেম টেম্পোরারি জন্য, কিন্তু মেইন যে পার্থক্যটা সেটা হলো, হ্যাঁ, আপনি যখন ভেরিয়েবলে কোনো ভ্যালু আপডেট করবেন, তাই না, এটা আমি লেট দিই, হ্যাঁ, ভেরিয়েবলে কোনো ভ্যালু যখন, হ্যাঁ, আপডেট করবেন তখন কিন্তু আপনার কি হবে না, হ্যাঁ, তখন আপনার কম্পোনেন্ট রিরেন্ডার হবে না। এইটাই হলো মেইন পার্থক্য। স্টেটে যখন কোনো ভ্যালু আপডেট করবেন তখন কম্পোনেন্ট রিরেন্ডার হয়। হুম তো স্টেটে যখন আপনি কোনো ভ্যালু আপডেট করবেন তখন কম্পোনেন্ট কিন্তু রিরেন্ডার হয়, আর আর ভেরিয়েবল যখন কোনো ভ্যালু আপডেট করবেন কম্পোনেন্ট রিরেন্ডার হয় না। তার মানে কি, আপনি এভাবে বলবেন যে when we want to store any value in anywhere, but we don't need to re-render the UI or re-render the component, then we have to use কি, ভেরিয়েবল। আর স্টেট কি, স্টেট হলো যে ডাইনামিক ডাটা। ঠিক আছে, স্টেট আসলে ইউজ করা হয় when we try to manage dynamic data। ঠিক আছে, and we want to render the component when updated that value। ঠিক আছে, when updated the state value, যখন স্টেটের ভ্যালু আপডেট হবে তখন যদি আমরা রিরেন্ডার চাই যে কম্পোনেন্টটা রিরেন্ডার হোক, সাথে সাথে ইউআইতে দেখাক, ঠিক আছে, তখন আমরা স্টেট ইউজ করি। ঠিক আছে, কিন্তু ভেরিয়েবল যখন আমরা চাই না যে এটা ইউআই রিরেন্ডার হোক, তখন কিন্তু আমরা আম, কি বলে নর্মাল ভেরিয়েবল ইউজ করি। আর নর্মাল ভেরিয়েবল ইউজ করলে কেন আমার ইউআই রিরেন্ডার হয় না, এটাও একটা কোশ্চেন হতে পারে। কারণ নর্মাল ভেরিয়েবল যখন আমরা ইউজ করলাম, হ্যাঁ, এই রেফারেন্স, হ্যাঁ, বা অ্যাড্রেসটা কিন্তু সেমই থাকে।
ঠিক আছে, কিন্তু যখন আপনার স্টেট চেঞ্জ হয়, ওর কিন্তু রেফারেন্সও চেঞ্জ হয়, ঠিক আছে, অ্যাড্রেসও চেঞ্জ হয়। আসলে রিয়াক্ট আসলে দেখে রেফারেন্স আর অ্যাড্রেস চেঞ্জ হচ্ছে কিনা। যখন রেফারেন্স এবং অ্যাড্রেস চেঞ্জ হয় তখন আর কি হুম ইউআই রেন্ডার হয়। এই আর কি, এই কয়টা বললেই হবে আর কি। তো 9 নাম্বার যে কোশ্চেন, সেটা হলো সেটা কি বলা যায়, আচ্ছা সেটা আমরা কতগুলো আমরা ভার্সেস দিয়ে বলবো, ঠিক আছে। সেটা হলো যে হ্যাঁ রিয়াক্ট হুম ভার্সেস জেএসএক্স। হ্যাঁ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় রিয়াক্ট আর জেএসএক্স কি সেম, না, রিয়াক্ট আর জেএসএক্স কিন্তু সেম না, দে আর ডিফাইন্ড। ঠিক আছে, রিয়াক্ট কি, রিয়াক্ট হলো একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি, হ্যাঁ, ফর ইউজিং ইউজার ইন্টারফেসেস। রিয়াক্ট হলো একটা জাভাস্ক্রিপ্ট লাইব্রেরি। আর জেএসএক্স কি, জেএসএক্স হলো সিনট্যাক্স। ঠিক আছে, জেএসএক্স একটা সিনট্যাক্স, হ্যাঁ, লুকস লাইক এইচটিএমএল, দ্যাট ইজ ইউজড ইন রিয়াক্ট টু ডিফাইন ইউআই স্ট্রাকচার। ঠিক আছে, জেএসএক্স রিয়াক্টের ভিতরে ইউজ করা হয় যাতে সহজেই আমরা হ্যাঁ রিয়েক্টের ভিতর জাভাস্ক্রিপ্ট কোড লিখতে পারি। হুম বা ইউআই ইউআই স্ট্রাকচার ডিফাইন করার জন্য, রিয়েক্টের ভিতর ইউআই স্ট্রাকচার ডিফাইন করার জন্য জেএসএস ব্যবহার করা, যেটা একটা সিনট্যাক্স। এটা হলো সিনট্যাক্স এক্সটেনশন ফর জাভাস্ক্রিপ্ট। আর রিয়েক্ট হলো একটা নিজে একটা লাইব্রেরি, ঠিক আছে, ফর বিল্ডিং ইউআই ইন্টারফেস। হুম এই আর কি। তো চলুন এবার 10 নম্বর যে কোশ্চেনটা, সেটা খুবই ইন্টারেস্টিং, আপনাদের ভালো লাগবে। হ্যাঁ, সেটা আসলে আমি এখান থেকে দেখাবো। সেটা হলো, দেখেন এখানে, দেখেন এখানে কিন্তু লেখা আছে কি, দেখেন এই জিনিসটা আমরা করি রিয়াক্ট রিয়াক্ট 18 পয়েন্ট, হ্যাঁ 3.1। ঠিক আছে, এই জিনিসটার মানে কি, তার আগে আবার একটা ক্যারেট চিহ্ন দেওয়া আছে, এটাকে কিন্তু ক্যারেট চিহ্ন বলে উপরের দিকে। ঠিক আছে, এই যে এই জিনিসটার মানে কি, হুম নাকি জিজ্ঞেস করতেই পারে যে এই জিনিসটার মানে কি। তো চলুন, এটা হলো আমার হোয়াট ইজ দিস, ঠিক আছে, হোয়াট ইজ বা হোয়াট ডাজ ইট মিন। ঠিক আছে, তো এখানে আসলে এই জিনিসটা খুবই সহজে আপনার বুঝতে হবে, যে এখানে যে 18 আছে, হ্যাঁ 18, এখানে আসলে কয়েকটা পার্ট বিভক্ত, দেখেন এই যে 18, হ্যাঁ, তারপর .3.1, এই যে প্রথম 18, হ্যাঁ, এইটা রিপ্রেজেন্ট করতেছে আপনাকে কি, মেজর ভার্সন। দিস ইজ রিপ্রেজেন্ট মেজর ভার্সন। এখন কিন্তু রিয়াক্ট 19 চলে এসেছে, ঠিক আছে। হ্যাঁ, যদি আমি 18 ইনস্টল করা, রিয়াক্ট কিন্তু 19 চলে এসেছে, তো দিস রিপ্রেজেন্ট দ্য মেজর ভার্সন, দিস ইজ দ্য মেজর ভার্সন। ঠিক আছে, আর এটা এটা আসলে কখন চেঞ্জ হয়, দিস চেঞ্জ অনলি ইফ দেয়ার আর সিগনিফিক্যান্ট আপডেটস। ঠিক আছে, যখন অনেক সিগনিফিক্যান্ট আপডেট আসে তখন আর কি মনে করেন 18 থেকে 19 হয়ে যাবে। এটা হলো মেজর ভার্সন। তো আমি একটু লিখি, একটা হলো, প্রথমটা হলো মেজর ভার্সন। ঠিক আছে, প্রথমটা হলো মেজর ভার্সন। হ্যাঁ, মেজর 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 ভার্সন। ঠিক আছে, এই যে 18 হলো এখানে কি মেজর ভার্সন। তার পরেরটা হলো কি মাইনর ভার্সন, আর লাস্টে হলো প্যাচ ভার্সন। ঠিক আছে, এখানে চলে এসেছে, দেখেন এইটা হলো আপনার কি মাইনর ভার্সন। মাইনর ভার্সন কি, মাইনর ভার্সন হলো যখন আপনার কোন নতুন কোনো ফিচার অ্যাডেড হয়। যখন নতুন কোনো ফিচার অ্যাডেড হয় সেটা আপনার মাইনর ভার্সন হয়। প্রথম হয়তো 0 ছিল, তারপর কিছু অনেক ফিচার অ্যাড হয়েছে, ছোট 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 অনেক ফিচার অ্যাড হয়েছে, তখন 1 আসছে, তারপর 2 আসছে। ঠিক আছে, সেটা হলো কি মাইনর ভার্সন। আর প্যাচ ভার্সন কি, প্যাচ ভার্সন আসলে কি করা হয়, প্যাচ ভার্সন আসলে বাগ ফিক্সড করা হয়, হ্যাঁ, উইদাউট অ্যাডিং নিউ ফিচার, হ্যাঁ, আর ব্রেকিং এক্সিস্টিং কোড। ঠিক আছে, কোনো যদি বাগ থাকে, হ্যাঁ, এইটা যে 1 2 3 এরকম আসতে পারে যত ইচ্ছা তত, সেটা আসলে কি নতুন কোনো ফিচার আসে না, এখানে কিন্তু নতুন কোনো ফিচার আসে না। এই যে ওয়ানে, এখানে আসলে নতুন কোনো যদি বাগ থাকে সেগুলো আস্তে 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 ফিক্স করা হয়, এটা হলো প্যাচ ভার্সন। একবারে তো আপনার সব বাগ ফিক্সড হয় না, যত আসলে চলবে তত আস্তে আস্তে বাগ বের হয়। ঠিক আছে, তো যত বাগস আছে, বাগস আর ফিক্সড হেয়ার, হ্যাঁ, উইদাউট অ্যাডিং নিউ ফিচার্স অর ব্রেকিং এক্সিস্টিং কোড। ঠিক আছে, এটা হলে। আর এই যে 18 19 এই যে আসছে, এগুলো হলো মেজর ভার্সন, সেখানে কি অনেক নতুন সিগনিফিকেন্টলি আপডেট হয়, অনেক অনেক মানে অনেক বড় লেভেলের আপডেট হয়। ঠিক আছে, তখন আর কি 18 থেকে 19 হয়ে যায়। আরেকটা জিনিস হলো, এখানে একটা জিনিস আপনি উল্লেখ করতে পারেন, সেটা হলো কি, হ্যাঁ, দিস ইজ দ্য মেজর ভার্সন, হ্যাঁ, there is a significant if there are significant updates that might not be backward compatible। ঠিক আছে, এই যে ব্যাকওয়ার্ড কম্পাটিবল ওয়ার্ড আছে, আমি লিখছি ব্যাক, হ্যাঁ,
ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি, ঠিক আছে, ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি মানে কি, মাইট নট বি, ঠিক আছে, নট নট ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি, ঠিক আছে। ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি মানে কি, যেমন মনে কর ওরা এমন ভাবে আসলে চেঞ্জ করে না, মেজর ভার্সনটা আসলে এমন ভাবে চেঞ্জ করে না যে মনে করেন এখানে রিয়াক্ট 17 কাজ করবে না, বা রিয়াক্ট 16 কাজ করবে না। হ্যাঁ, ওরা আসলে এমন ভাবেই চেঞ্জ করে মেজর ভার্সনটা, যাতে পূর্ববর্তী যে ভার্সনের কোডগুলো আছে সেগুলো অবভিয়াসলি কাজ করে, অবভিয়াসলি চলে। হ্যাঁ, সেটাকে আসলে বলতেছে নট ব্যাকওয়ার্ড কম্পাটিবিলিটি। ঠিক আছে, আই থিঙ্ক বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই আর কি। দেখো, আচ্ছা, আরেকটা জিনিস বাদ পড়ে গেছে এখানে, এই যে ক্যারেট চিহ্ন। হ্যাঁ, এই যে এই চিহ্নটাকে আসলে কি বলে, ক্যারে চিহ্ন বলে। হ্যাঁ, তো এই ক্যারে চিহ্নটা আসলে কি, ক্যারে চিহ্নটা হলো আপনি আসলে অটোমেটিক্যালি আপডেট করতে পারবেন যদি হলো কোনো প্যাচ, হ্যাঁ, যদি নিউয়ার প্যাচ আসে। প্যাচ মানে কি, যদি এই ভার্সন, নতুন নতুন কোনো যদি প্যাচ ভার্সন আপডেট হয়, ঠিক আছে, নতুন কোনো প্যাচ ভার্সন যদি আসে, বা যদি কোনো মাইনর ভার্সন আসে, এই যে এই দুইটা যদি আসে, হ্যাঁ, তখন আপনি অটোমেটিকলি আপডেট করতে পারবেন আপ টু নেক্সট মেজর ভার্সন। ঠিক আছে, মনে করেন এইটা মনে করেন আসলো, যে 4 আসলো, ঠিক আছে, এটা মনে করেন 5 আসলো, এটা হলো আপনি অটোমেটিকলি আপডেট করতে পারবেন, ঠিক আছে, এই দুইটার ক্ষেত্রে। হ্যাঁ, কিন্তু যদি মনে করেন 19 আসে, তখন কিন্তু আপনি আপডেট করতে পারবেন না। বুঝছেন? তো এটা আর কি, এটা হলো, আমি যদি বলি দিস ইজ দ্য প্যাচ, মানে কি বলে, দিস ইজ ক্যারেট চিহ্ন, দিস ইজ ক্যারেট সিম্বল। হ্যাঁ, দ্যাটস মিন ইউ ক্যান অটোমেটিকলি আপডেট টু এনি নিউয়ার প্যাচ, ঠিক আছে, এনি নিউয়ার প্যাচ অর মাইনর ভার্সন, ঠিক আছে, আপ টু দ্য নেক্সট মেজর ভার্সন। বুঝছেন? অর্থাৎ এভাবে বলা যায় যে আপনি এইটিনই থাকবে, কিন্তু এক্স এক্স, ঠিক আছে। হ্যাঁ, এইগুলো আপনি যত ইচ্ছা আপডেট করতে পারেন। হ্যাঁ, এই দুইটা কিন্তু এই এইটিনই থাকবে। হ্যাঁ, 18 কিন্তু 19 হতে পারবে না। হুম, এই আর কি। তো এটা ছিল আমাদের কয় নাম্বার কোশ্চেন, এটা ছিল আমাদের 10 নম্বর কোশ্চেন। তো চলুন আমরা 11 নম্বর কোশ্চেনে চলে যাই। সেটা হলো, এটা না, 11 নম্বর কোশ্চেন হলো যে আমার, যে হোয়াট ইজ ইউজ আইডি। হ্যাঁ, হোয়াট ইজ ইউজ আইডি হুক। ঠিক আছে, হোয়াট ইজ ইউজ আইডি হুক, এটা কি আপনারা, এই হুকটা কি আপনারা কখনো ইউজ করেছেন? যদি না করেন তাহলে শুনে রাখেন যে এই যে ইউজ আইডি হুক নামে কিন্তু একটা হুক আছে। আমরা যদি এখানে করি, দেখি করতে পারি কিনা, কনস্ট্যান্ট আইডি, দেখেন চলে আসছে ইউজ আইডি হুক। ইনপুট করা লাগবে অবভিয়াসলি। এই যে ইউজ আইডি হুক ইনপুট হয়ে গেছে। এই যে দেখেন, এই যে ইউজ আইডি হুক আছে, ইউজ আইডি হুকটা আসলে কি, নাম শুনে বুঝতে পারছেন, এটা আসলে কিন্তু ইউনিক, হ্যাঁ, ইউনিক আইডি জেনারেট করে। হ্যাঁ, এটা কিন্তু ইউনিক আইডি জেনারেট করে, আপনার কিন্তু আর প্যারা খাওয়া লাগবে না। হ্যাঁ, নতুন নতুন মনে করেন আপনি একটা করলেন, এই যে ইউআই করলেন, ইউআই মনে করেন লিস্ট করলেন, ঠিক আছে, লিস্ট করলেন, ঠিক আছে, এখন আপনি যদি হুম আইডি দিতে দেখেন, প্রতিবার কিন্তু একটা ইউনিক আইডি তৈরি করবে। ঠিক আছে, ও কিন্তু ইউনিক আইডি তৈরি করবে, ঠিক আছে, তাই না? তো আপনারা যে কি ইউনিক আইডি দিবেন না দিবেন, এর জন্য কিন্তু আপনাকে, হ্যাঁ, আর প্যারা খাওয়া লাগবে না। কি আসলে এটা আসলে কি করে, একটা স্ট্রিং রিটার্ন করে। হ্যাঁ, স্ট্রিং ইউনিক আইডি রিটার্ন করে, এই যে আইডিটা আপনি যদি কনসোল লগ করে দেখেন, ইউনিক স্ট্রিং আইডি আর কি রিটার্ন করে। দেখবেন, আপনি অবভিয়াসলি দেখবেন, যেটা কিনা আপনি ইনপুট কিংবা লেবেলের ভিতরে ইউজ করতে পারেন, যদিও এখানে আসলে ইউজ করা উচিত না, আমি লেবেল দেখি, ঠিক আছে। হুম এইচটিএমএল লেবেল, যে লেভেল আর একটা মনে করেন ইনপুট, ঠিক আছে, যে ইনপুট আর লেভেলের জন্য আমরা যে ইউনিক আইডিটা ইউজ করতে পারি। হ্যাঁ, আর এটা সহজ হয়ে যায় জিনিসটা আর কি, এই আর কি। মাল্টিপল, এমন কি হয় কি, যে আপনার মাল্টিপল কম্পোনেন্ট সেম আইডি হইতে পারে, তাই না? হ্যাঁ, এটা মনে করেন আপনি একটা নেম নিবেন, ঠিক আছে, এর নাম কি, মনে করেন এর নাম হলো গিয়া নেম। ফর্মে এটা নেম নিচ্ছেন, আবার আরেকটা ফর্ম আছে সেখানে আপনার নেম নিচ্ছেন। তো সব জায়গায় তো নেম, এখন আপনি কোন নেম কি, এখন আইডি যদি আপনি নেম দিয়ে দেন, তাই না, তখন কোনটা কোন নেম বুঝাচ্ছেন, এটাতে ঝামেলা। তো এই জন্য আর কিভাবে দেয়, আবার অনেকে একটা কাজ করে যে এটার সাথে আপনার, হ্যাঁ, এইভাবে করে নেম ইন, মনে করেন নেম ইন লগ ইন, নেম ইন রেজিস্ট্রেশন,
ঠিক আছে, এভাবে দিয়ে দেয়। ইউনিক আইডি ছিল, সাথে এটাও চলে আসলো, বুঝছেন? তো এই আর কি। তো তো অবভিয়াসলি সাথে সাথে এখানেও দিতে হবে কিন্তু, বুঝছেন, এই যে নেম এন্ড রেজিস্ট্রেশন। তাহলে আপনার লেবেলে ক্লিক করলে এটা ফোকাস হবে আর কি। তো এই তো আর কি। তো 11 নম্বর কোশ্চেন ছিল এটা, যে হোয়াট ইজ হোয়াট ইজ ইউজ আইডি ইন হুক। ঠিক আছে, ইউজ আইডি হুক কি? সোজা বাংলা বলবেন যে ইউজ আইডি হুক ইন React generate a unique ID, হ্যাঁ, that can be used in our component, helping to ensure কি বলে accessibility and avoid কনফ্লিক্ট অ্যাভয়েড করে। অবভিয়াসলি আইডি আপনাকে কনফ্লিক্ট অ্যাভয়েড করে, ঠিক আছে, অ্যাভয়েড করতে সহযোগিতা করে। যেটা ইউনিক আইডি যেটা রিটার্ন করে সেটা অবভিয়াসলি একটা স্ট্রিং, ঠিক আছে, স্ট্রিং এভরি টাইম ইট ইউজ, ঠিক আছে, প্রত্যেকবার নতুন ইউনিক স্ট্রিং রিটার্ন করে, যেটা কিনা আমরা কোথায় ইনপুটে এবং লেবেলে ইউজ করতে পারি, যেখানে মাল্টিপল কম্পোনেন্ট হ্যাভ সিমিলার টাইপ অফ মানে লেবেল অ্যান্ড ইনপুট, ঠিক আছে, সেখানে আমরা এটা ইউজ করতে পারি। এই আর কি। তো চলুন আমরা আম, পরের কোশ্চেনে যাই। 11 নম্বর কোশ্চেন, এটা আই থিঙ্ক আপনারা জানেন। ঠিক আছে, তারপর আমি লিখবো যে এটা হলো হোয়াট ইজ, হ্যাঁ, ডিফল্ট, হোয়াট ইজ ডিফল্ট প্রোপস। হ্যাঁ, ডিফল্ট প্রোপস কি, রিয়াক্টে ডিফল্ট প্রোপস কি? প্রোপস কি হয়তো জানেন, যে আমি কোনো কিছু পাঠাইলাম সেটা হলো প্রোপস। মনে করেন আমি এখান থেকে ব্যানার কল দিলাম, এই যে ব্যানার, ব্যানার ওয়ান কেন আসছে, কারণ আমার ওদের নাম কিন্তু আমরা চেঞ্জ করছিলাম, না, ওয়ান, ওয়ানই দরকার, ওয়ান, কারণ ওর নাম চেঞ্জ করে। এখন মনে করেন আপনার পাঠাচ্ছি কি পাঠালাম, নেম মনে করেন জন পাঠালাম, ঠিক আছে, ব্যানারে গেলাম, এই যে ব্যানার। তো এখন তো প্রোপসটা কি করবে? হ্যাঁ, নেমটা তো ও অ্যাকসেপ্ট করবে, তাই না? নেম অ্যাকসেপ্ট করলো, ঠিক আছে। এখন আমার যে কোশ্চেনটা ছিল হোয়াট ইজ ডিফল্ট প্রপস, আমি আবার দেখাচ্ছি হোয়াট ইজ ডিফল্ট প্রপস ইন রিয়াক্ট। হ্যাঁ, রিয়াক্টের ডিফল্ট প্রপস কি? ঠিক আছে, এখন দেখেন আপনি কিন্তু এই প্রপসটা পাঠালেন, এই যে অ্যাপ ডট জেএসএস থেকে ব্যানারকে কল দিলেন, হ্যাঁ, তারপর এই যে ব্যানারের ভিতরে নেম প্রপসটা যাবে। এখন এমনও তো হইতে পারে যে আপনাকে এই বান্দায় কোনো কিছু পাঠাইলো না, আপনি এখানে নেম লিখে বসে আছেন, যে আপনাকে এই অ্যাপ জেএসএস, ঠিক আছে, অ্যাপ জেএসএস থেকে ব্যানারকে যখন কল দিল, কম্পোনেন্টকে যখন কল দিল, তখন এই যে নেম পাঠালো না, হইতে পারে না? অবভিয়াসলি পারে। তখন তো আপনি একটা এরর খাবেন। এই এররটা আসলে এড়ানোর জন্য আপনি এখানে কি করবেন, এই যে সামনে দিয়ে একটা নাম দিয়ে দিলেন, বা মনে করেন আহ, দিয়ে দিলেন ডিফল্ট, ডিফল্ট নেম কিছু একটা দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, তো এই যে জিনিসটা দিয়ে দিলেন, দিস ইজ কল্ড ডিফল্ট প্রোপস, ঠিক আছে, বা দিয়ে দিলেন মনে করেন গেস্ট, GUEST, গেস্ট। হ্যাঁ, এইটা হলো আপনার হলো ডিফল্ট প্রোপস ইন রিয়াক্ট। ঠিক আছে, এটা আসলে আপনাকে এরর থেকে বাঁচায়, যে ইট হেল্পস ইনশিওর দ্যাট প্রোপস হ্যাজ ডিফল্ট ভ্যালু। ঠিক আছে, এটাকে আপনাকে ডিফল্ট একটা ভ্যালু আছে, যদি আপনাকে পাঠায় কম্পোনেন্ট কল করার সময়, তখন আর কি এটা রিপ্লেস হয়ে যেটা আপনাকে পাঠাইবে, এই যে এখানে আপনার যেটা পাঠাবো, হুম, এখানে আমরা যেটা পাঠাবো, ঠিক আছে, যেটা পাঠাবো সেটা আর কি রিপ্লেস হয়ে এই যে জনই বসে যাবে। আর যদি না পাঠায় তাহলে এখানে গেস্ট থাকবে, ঠিক আছে। এইটা আর কি আপনাকে ওই যে এরর থেকে বাঁচায়, এবং আপনাকে যদি কোনো না পাঠায়, প্রুফসের ভিতর কোনো ভ্যালু না পাঠায়, তখন ডিফল্ট ভাবে এটা বসে যাবে আর কি। তো এটা ছিল আমাদের 12 নম্বর কোশ্চেন। এখন যে কোশ্চেনটা চলে আসবে সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট, সেটা আপনাদের আসলে দেখাই আমি আর কি, না, ফ্রম দ্য জেএসএস, ঠিক আছে। তো এখানে আমরা লিখলাম যে এখন আপনাদের পরবর্তী যে কোশ্চেনটা আম, সেটা হলো আপনার 13 নম্বর কোশ্চেন। সেটা হলো ওই যে কন্ট্রোল কন্ট্রোল কম্পোনেন্ট ভার্সেস আনকন্ট্রোল কম্পোনেন্ট। কন্ট্রোল কম্পোনেন্ট আর আনকন্ট্রোল কম্পোনেন্টের মধ্যে পার্থক্য কি? ঠিক আছে, এইটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, কন্ট্রোল কম্পোনেন্ট এবং আনকন্ট্রোল কম্পোনেন্টের মধ্যে পার্থক্য কি শুনেন। কন্ট্রোল কম্পোনেন্ট হলো সেইটা, হ্যাঁ, যেটার ভিতরে আমরা এসটিডি ইউজ করি, হুম,
ডাইনামিক ডাইনামিক ভাবে যেটা আপনার ডাটা চেঞ্জ হয়। আমি বলি আবার, কন্ট্রোল কম্পোনেন্ট হলো কন্ট্রোল কম্পোনেন্ট হুয়ার হুয়ার দ্য ফর্ম ডাটা ইজ হ্যান্ডেল বাই দ্য রিয়াক্ট স্টেট, যেখানে কিনা কন্ট্রোল কম্পোনেন্ট হলো সেইটা। আমি কেন এখানে ফর্ম তৈরি করলাম? হ্যাঁ, এখানে আমরা একটা ফর্ম বানাই ফেলি নাকি, ইনপুট নিলাম, ঠিক আছে, নেম নিলাম এনাফ, ঠিক আছে। তারপর হলো আর কি, যে অন চেঞ্জ, ঠিক আছে। তারপর কি হ্যান্ডেল চেঞ্জ, এই যে দেখেন এটি কিন্তু একটা কন্ট্রোল কম্পোনেন্ট। কেন কন্ট্রোল কম্পোনেন্ট হলো, যেখানে আপনার ফর্মের ডাটা, হ্যাঁ, যেখানে আপনার ফর্মের ডাটা আপনি রিয়াক্ট স্টেট দিয়ে নিচ্ছেন। দেখেন রিয়াক্ট স্টেট কি আমরা বানাইছি? না, রিয়াক্ট স্টেট আপনার অবভিয়াসলি বানাইতে হবে। হুম, একটা একটা নেম নিলাম, একটা কি ইমেল। এই যে রিয়াক্ট স্টেটের মাধ্যমে যেখানে আমরা রিয়াক্ট স্টেটের মাধ্যমে যেখানে আমরা ফর্মে ইনপুট গুলো নিচ্ছি, সাথে সাথে সেখানে আমরা অন চেঞ্জ ইউজ করছি। সেটা হলো আমার কি কম ই এই যে কন্ট্রোল কম্পোনেন্ট, ঠিক আছে। কন্ট্রোল কম্পোনেন্টে আমরা রিয়াক্ট স্টেট ব্যবহার করছি, যে স্টেট ব্যবহার করছি, ঠিক আছে। এবং সেখানে আমরা হ্যান্ডেলার ইউজ করি। আপনি এভাবে বলতে পারেন যে এ এ কম্পোনেন্ট ওয়ার দ্য ফর্ম ডাটা ইজ হ্যান্ডেলড বাই দ্য রিয়াক্ট স্টেট অ্যান্ড কম্পোনেন্টস ভ্যালু ইজ কন্ট্রোলড বাই স্টেট ভেরিয়েবল অ্যান্ড চেঞ্জেস হ্যান্ডেল, হ্যাঁ, হ্যান্ডেল ইউজিং ইভেন হ্যান্ডেলার্স লাইক অন চেঞ্জ, ঠিক আছে। বা এভাবে আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, আমি আবার বলি, যেখানে আমরা যেসব রিয়াক্ট ফর্মে আমরা, হ্যাঁ, স্টেট ইউজ করি, স্টেট ইউজ করে ডাটা চেঞ্জ করি বা ডাটা স্টোর করি, এবং সাথে সাথে এই যে চেঞ্জ, হ্যাঁ, স্টেটের যে চেঞ্জ এর জন্য আমরা বিভিন্ন হ্যান্ডেলার ইউজ করি, লাইক অন চেঞ্জ, হ্যাঁ, হ্যাঁ, অন চেঞ্জ ইউজ করি, আরো যত হ্যান্ডেলার আছে, অন ক্লিক, ঠিক আছে। হুম, বা অন ক্লিক না আর কি, অন চেঞ্জ আর কি, যে অন চেঞ্জের মধ্যে সাথে সাথে চেঞ্জ হচ্ছে আর কি, ঠিক আছে। এটা হলো আপনার কি ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। এটা কিন্তু কন্ট্রোল। আর যেটা আনকন্ট্রোল, ঠিক আছে, আমি লিখি কন্ট্রোল ফর্ম ডট জেএসএক্স। আনকন্ট্রোল ফর্ম হলো, আনকন্ট্রোল ফর্ম আমরা কি করি আসলে, আনকন্ট্রোল ফর্ম আমরা কোনো স্টেট ইউজ করি না। হ্যাঁ, সেখানে আমরা কি করি, সরাসরি আমরা ই করি, ওই যে সেখানে সরাসরি আমরা কি করি, ইউজ করি, ঠিক আছে। আমরা কিন্তু ওই যে ইউজ রেফ আপনারা পড়ছেন কিনা জানি না। হুম, এই যে দেখেন ইউজ রেফ এখানে সাজেস্ট করতেছে, সেখানে আমরা কি করি, ইউজ করি, ঠিক আছে। অর্থাৎ আনকন্ট্রোল হলো ওইটা যেখানে আমরা যে যখন সাবমিট হবে, একটা হ্যান্ডেল সাবমিট লাগবে, যে হুম, এখানে আমরা এই যে দেখেন, আচ্ছা, এটা হলো আনকন্ট্রোল একটা। এখন আনকন্ট্রোলের ভিতরে কি হয়, আপনাকে বলতে হবে যে আনকন্ট্রোলে ওয়ার উই ডু নট ইউজ স্টেট, হ্যাঁ, ওয়ার উই ওয়ার উই ডিরেক্টলি ম্যানিপুলেট, হ্যাঁ, রিয়াক্ট ডম, এটা বলতে হবে, ওয়ার ফর্ম ডাটা ইজ হ্যান্ডেলড বাই রিয়াক্ট ডম ইটসেলফ। কেন রিয়াক্ট ডম ইটসেলফ? আমরা যে এখানে যে ইউসেফ ইউজ করছি, দেখেন ইউসেফের ভিতরে একটা, হ্যাঁ, একটা প্রপার্টি আছে, হলো প্রপার্টি বা ভ্যালু আছে, সেটা যাই বলেন কিনা, সেটা কারেন্ট রিটার্ন করে, কারেন্টের ভিতর ভ্যালু, ঠিক আছে। তো যখন আপনি এই যে ইনপুটটা দিচ্ছেন, দেখেন আমি বুঝাই এখানে, যে ইউসেফ দিলাম প্রথম, নেম রেফ, এই দেখেন, এই রেফের ভিতর নেম দিচ্ছেন, ঠিক আছে। তার মানে এটার সাথে এটা কানেকশন হয়ে গেছে। আবার ইমেল রেফ আছে, ইমেল রেফ এই রেফের ভিতরে কিন্তু ইমেল রেফ, হুম, ঠিক আছে। তো ইমেল রেফ হয়েছে, তো যখন এর ভিতরে আপনি ভ্যালু দিলেন, এই দিয়ে দেওয়ার পর যখন সাবমিট করলেন, তখন কিভাবে পায়? তখন আসলে এই যে পায়, যে দেখেন, এই যে যেহেতু এই রেফ কানেকশন হয়ে গেছে, যে নেম রেফ, হ্যাঁ, এখান দিয়ে এই যে নেম রেফ আমরা ক্রিয়েট করলাম, সেটা এই রেফারেন্সের ভিতরে দিয়ে দিলাম, হ্যাঁ। এটা কি ফুল ফর্ম কি রেফারেন্স, ফুল ফর্ম কি রেফারেন্স, ঠিক আছে। হ্যাঁ, তো এই যে নেম রেফ ডট কারেন্ট ডট ভ্যালু, ঠিক আছে, এভাবে পাচ্ছে কিন্তু আর কি, বুঝছেন? তো এটা আপনার যখন ইনপুট ভ্যালু নিচ্ছেন, এটা আপনি ইউআই তে আপডেটও করতে পারেন, হ্যাঁ, অনেক কিছু করতে পারেন। এখানে কিন্তু আপনার কোনো স্টেট ইউজ করি নাই। হ্যাঁ, এই যে ইউসিএফ আসলে কি করে, এই যে ইউসিএফ সরাসরি আপনার কিন্তু ডম থেকে নেয়, ঠিক আছে। হ্যাঁ, ফর্ম ডাটা ইজ হ্যান্ডেল বাই ডম ইটসেলফ, হ্যাঁ, নট স্টেট, কোনো স্টেট ইউজ করছি না এখানে।
তো এইটাই আর কি। এখানে আমরা ডম ইউজ করি, যেখানে কিনা আমরা ফর্ম ডাটা হ্যান্ডেল করি সরাসরি ডম থেকে। অ্যান্ড ফর দ্যাট উই ক্যান ইউজ রেফ, সেখানে আমরা ইউজ রেফ ইউজ করতে পারি, যেখানে কিনা আমরা কোনো স্টেট ইউজ করি না। ঠিক আছে, এরকম এতটুকু বলতে পারলে আপনি হয়ে যাবে আর কি। তো পরবর্তী যে কোশ্চেন সেটা আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। এটা হলো 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন হলো যে ক্যান উই আপডেট, হ্যাঁ, ক্যান ইউ আপডেট প্রোপস ইন রিয়াক্ট? আমরা রিয়াক্টে কি প্রোপস আপডেট করতে পারি? হুম, আমরা কিন্তু আসলে রিয়াক্টে প্রোপস আপডেট করতে পারি না। আমরা যে এই যে প্রোপসটা পেলাম, মনে করেন এটা এরকম আছে, এই যে নেম, যে আমরা যে প্রোপসটা পেলাম, এই নেম প্রোপসটা কি আমরা আপডেট করতে পারি কিনা? বুঝছেন আমার কথা কি, বুঝছেন? যে নেম প্রোপসটা পেলাম, এই নেমস মনে করেন আবার নেম ইকুয়াল, এখানে আবার দিলাম যে, হ্যাঁ, এখানে দিলাম জন, জন পাঠালাম, জন ডিউ। ঠিক আছে, এটা কি আমরা করতে পারি না? এটা আসলে আমরা কিন্তু করতে পারি না, এটা কিন্তু আপনাকে এরর দিবে। হ্যাঁ, হ্যাঁ, নো, উই ক্যান নট আপডেট প্রোবস ইন রিয়াক্ট। ঠিক আছে, রিয়াক্টে কিন্তু আমরা প্রোবস আপডেট করতে পারি না। কেন? প্রোবস শুধুমাত্র কি, প্রোবস শুধুমাত্র হলো আপনার, হ্যাঁ, প্রোবস হলো শুধুমাত্র রিড অনলি। হ্যাঁ, প্রোস হলো আপনার শুধুমাত্র রিড অনলি। ঠিক আছে, দ্যাটস মিন উই ক্যান পাস প্রোফ ফ্রম প্যারেন্ট টু চাইল্ড। ঠিক আছে, অ্যাজ ইমিউটেবল ডাটা। এটা কি ইমিউটেবল ডাটা? ইমিউটেবল। হুম, ইমিউটেবল। ইমিউটেবল ডাটা, ইমিউটেবল ডাটা মানে কি, যেটা কিনা মিউটেবল মানে কি? ঠিক আছে, কয় না যে মিউটেশন হয়, যে ভাইরাসের মিউটেশন হয়। ঠিক আছে, অর্থাৎ কি ভাইরাস চেঞ্জ হয়। ঠিক আছে, বুঝতে হবে প্রত্যেকটা ওয়ার্ডের মিনিং, বুঝতে হবে মিউটেশন মানে চেঞ্জ হওয়া। আর সেখান থেকে আসছে মিউটেবল। ইমিউটেবল, হ্যাঁ, এটার সাথে রিলেট করেন। ইমিউটেবল মানে কি, চেঞ্জ করা যাবে না। ঠিক আছে, এই আর কি। তো আপনি রিয়াক্টের প্রোবস আপনি চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার চেঞ্জ করাই লাগে, তাহলে আপনার প্যারেন্ট কম্পোনেন্টে চেঞ্জ করতে হবে। আর প্যারেন্ট কম্পোনেন্ট চেঞ্জ করতে হলে হয়তো আপনি কোনো ফাংশন পাঠাবেন, যেটা কিনা আমরা ক্লিক করলে হয়তো প্যারেন্টে চেঞ্জ হবে। এভাবে বলতে পারেন যে আপনার সোজা কথা হলো কি, আপনার প্রোবস আর ইমিউটেবল, দ্যাট ক্যান নট বি চেঞ্জ, দে আর রিড অনলি। ঠিক আছে, ইফ আই নিড টু চেঞ্জ প্রোবস, দেন উই হ্যাভ টু চেঞ্জ ইন আওয়ার প্যারেন্ট ক্লাস, নট ইন চাইল্ড ক্লাস। ঠিক আছে, এই আর কি। তার মানে কি আমার হলো অনলি অনলি প্যারেন্ট ক্লাসে আপনার প্রোবস চেঞ্জ হতে পারে আর কি, হোক সেটা কোনো ফাংশন কলের মাধ্যমে বা অন্য কোনো ওয়েতে। ঠিক আছে, এই আর কি। তো এখন চলেন আমরা কি করি, পরের কোশ্চেনে যাই। কত নাম্বার কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন আমরা সলভ করে ফেললাম। আমরা টার্গেট নিয়েছিলাম যে 20টা কোশ্চেন সলভ করবো। চলেন আমরা 15 নম্বর কোশ্চেন, 15 নম্বর কোশ্চেন যেটা, সেটা হলো ক্যান উই রাইট ইফ এলস স্টেটমেন্ট ইন জেএসএক্স? আমরা কি জেএসএক্স এর ভিতর ইফ এলস স্টেটমেন্ট স্টেটমেন্ট লিখতে পারি? বলেন তো। না, আমরা কিন্তু ইফ এলস স্টেটমেন্ট জেএসএক্স এর ভিতর লিখতে পারি না। আপনি যদি চিন্তা করেন এভাবে লিখবো যে ইফ, হ্যাঁ, ট্রু, তারপরে দেখেন এরর। আমরা কিন্তু ইফ এলস স্টেটমেন্ট জেএসএক্স এর ভিতর লিখতে পাই না। উই ক্যান নট ইউজ ইফ এলস ডিরেক্টলি ইনসাইড জেএসএক্স। হ্যাঁ, উই ক্যান ইউজ টার্নারি অপারেটর। আপনি এভাবে বলবেন যে নো, উই ক্যান ইউজ ইফ এলস স্টেটমেন্ট ইন জেএসএক্স, ইনস্টেড অফ দ্যাট উই ক্যান ইউজ টার্নারি অপারেটর। ঠিক আছে, এই যে এভাবে লিখতে পারেন টার্নারি অপারেটর। এখানে কি করতে হবে, অবভিয়াসলি এটা, হুম, আবার হলো, হুম, ঠিক আছে। তো কি হলো, এখানে কি সমস্যা দেখাচ্ছে? ও আচ্ছা, ওখানে তো আমরা কাইটা দিছিলাম না। মানে আমরা টার্নারি অপারেটর লিখতে পারি। হুম, কোন একটা কম্পোনেন্ট কল দিলাম। ও আচ্ছা আচ্ছা, ভালো কথা, এটা তো আমাদের এভাবে লেখা যাবে না। এটা তো লিখতে হলে আমাদের কি করতে হবে, ওই যে একটা প্যারেন্টের ভিতরে লিখতে হবে, তাই না? হুম, এভাবে উই ক্যান ইউজ টার্নারি অপারেটর। ঠিক আছে, আমরা কিন্তু টার্নারি অপারেটর ইউজ করতে পারি ইনস্টেড অফ ইফ এলস। ঠিক আছে, আর যদি ইফ ইউ হ্যাভ টু ইউজ ইফ এলস মাস্ট, হ্যাঁ, দেন উই ক্যান ইউজ ইট বিফোর রিটার্ন। ঠিক আছে, রিটার্নের আগে আমরা, হ্যাঁ, রিটার্নের আগে কিন্তু আমরা অবভিয়াসলি লিখতে পারি।
ঠিক আছে, এই যে রিটার্নের আগে লিখছে, কিন্তু জেএসএক্স এই রিটার্ন, রিটার্ন কি করে, কি বলছিলাম, কম্পোনেন্ট কি রিটার্ন করে, জেএসএক্স। তাহলে রিটার্নের ভিতরে কি থাকবে, জেএসএক্স। তাহলে জেএসএক্স এর ভিতরে কিন্তু আমরা লিখতে পারি না। অনেকে ভাববে যে হ্যাঁ আমরা তো লিখতে পারি, এই যে, কিন্তু কোশ্চেন কি বলছে, কোশ্চেনে বলছে কি, ক্যান উই রাইট ইফ এলস স্টেটমেন্ট ইন জেএসএক্স, না, জেএসএক্স এর ভিতরে আসলে লিখতে পারি না। ঠিক আছে, তো এই ছিল আমাদের 15 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন হলো, 16 নম্বর কোশ্চেন হলো 16 নম্বর, আচ্ছা 16 নম্বর কোশ্চেনটা একটু বড় হবে। 16 নম্বর কোশ্চেনটা হলো যে ইউজ ইফেক্ট হুক। ঠিক আছে, আচ্ছা, কেন এটা বড় হবে, কারণ ইউজ ইফেক্ট হুক দিয়ে অনেক কোশ্চেন হতে পারে, এটা দিয়ে একটা দুইটা কোশ্চেন হতে পারে না। তো আমরা ইউজ ইফেক্ট হুক নিয়ে কয়েকটা কোশ্চেন সলভ করব, সেগুলো সব আসলে 16 নম্বর কোশ্চেনের ভিতরে পড়বে। তো আচ্ছা, প্রথম প্রথম হলো গিয়া, প্রথম যে কোশ্চেন আসে, হ্যাঁ, আমরা ইউজ ইফেক্ট হুক কেন লাগবে, হুম, ইউজ ইফেক্ট হুক প্রথম হলো, ওয়াই নিড ইউজ ইফেক্ট হুক, ওয়াই ইউজ ইফেক্ট কেন লাগবে। সোজা কথা, সোজা বলবেন, এই ওয়ার্ডটা বলবেনই, বলবেন যে আমার, হুম, সাইড ইফেক্ট, ঠিক আছে, হ্যাঁ, সাইড ইফেক্ট হ্যান্ডেল করার জন্য আমার ইউজ ইফেক্ট দরকার। হ্যাঁ, সাইড ইফেক্ট কি, সাইড ইফেক্ট হলো মনে করেন ডাটা ফেস করে আনতেছেন। সাইড ইফেক্ট হলো সোজা কথা আপনার বাহিরের জগতের সাথে, হ্যাঁ, কোনো কাজ কাম করা। হ্যাঁ, এই যে আপনার আসলে কি হয়, এই যে রিয়াক্ট যে এই যে রিয়াক্ট যে একটা একটা কম্পোনেন্ট, এগুলো আসলে পিওর ফাংশন দিয়ে বানানো, এটা ইজ নাথিং এলস, ফাংশন, এখানে লেখা আছে ফাংশন। ঠিক আছে, তার মানে কি, আপনি যখন বাইরের জগতের সাথে কথা বলবেন, যখন আপনি ডাটা ফেস করে আনবেন, হ্যাঁ, আমি এখানে ইউজ ইফেক্ট লিখলাম, ইউজ ইফেক্ট, ঠিক আছে, আমি ডাটা যখন এই যে ফেস করে আনবো, হুম, টাকা যে আমি ফেস করে আনলাম, হ্যাঁ, এই যে ফেস করে আনলাম, এটা কি জেসন ডট প্লেস হোল্ডার, হ্যাঁ, এখানে এই জায়গায় এই এপিআই থেকে আমার ডাটা ফেস করে আনছে, এটা তো এই জগতে না, এটা তো বাহিরের জগতে। হ্যাঁ, সাইড ইফেক্ট, ঠিক আছে, এই যে বাহিরের জগতে অর্থাৎ আউটসাইডে, হ্যাঁ, যখন আমি কাজ করতে যাই, কোনো জগতের সাথে কানেকশন করতে চাই, মনে করেন সাবস্ক্রিপশন করবেন আপনি, হ্যাঁ, বা মনে করেন ডাটা ফেস করে আনবেন, বা ডম ম্যানিপুলেশন করবেন, হ্যাঁ, তখন আর কি আপনার বাইরের জগতের সাথে কানেকশন করতেছেন, মানে অর্থাৎ সাইড, এই যে সাইডের জগতের সাথে, হ্যাঁ, আউটসাইডের জগতের সাথে কানেকশন করতেছেন, কাজ করতেছেন, তখন একটা ইফেক্ট পড়তে পারে। হ্যাঁ, হ্যাঁ, ইফেক্ট কি হতে পারে, এইটা হয়তো আপনার আসতে সময় লাগতেছে, হ্যাঁ, এটা একটা প্রমিস ই করে, রিটার্ন করে, হ্যাঁ, প্রমিস যখন রিজলভ হয় কি হতে পারে, ফুলফিল হইতে পারে, মানে আপনার রিজেক্টেড হইতে পারে, পেন্ডিং হইতে পারে, অনেক কিছু হইতে পারে, কোনো এরর দিতে পারে। এই যে বাইরের জগতের সাথে আপনি কানেক্ট, যোগাযোগ করতেছেন, কাজ করতেছেন, হ্যাঁ, তখন একটা ইফেক্ট পড়তে পারে, এটাকে বলে সাইড ইফেক্ট। এই সাইড ইফেক্ট হ্যান্ডেল করার জন্য আসলে ইউজ ইফেক্ট দরকার। এখন আপনার পরবর্তী কোশ্চেন গুলো আসবে, ঠিক আছে। এখন পরবর্তী যে কোশ্চেনটা, যে হোয়েন ডাজ ইউজ ইফেক্ট রান, ইউজ ইফেক্ট কখন রান হবে, ঠিক আছে, এটার মধ্যে কয়েকটা কোশ্চেন আমরা চলে আসবে, যে ওয়েন ডাজ ইউজ ইফেক্ট হুক রান, হ্যাঁ, ইউজ ইফেক্ট কখন রান হবে, ঠিক আছে, হ্যাঁ, প্রথমত ইউজ ইফেক্ট হুক রান হবে, হ্যাঁ, আফটার দ্য রেন্ডার, ঠিক আছে, প্রত্যেকটা রেন্ডারের পর ইউজ ইফেক্ট রান, ঠিক আছে, রান হবে বাই ডিফল্ট, বাই ডিফল্ট ইউজ ইফেক্ট প্রত্যেকটা রেন্ডারের পর রান হবে, ঠিক আছে, বাট, বাট আছে, বা অ্যান্ড বলা যায়, যে অ্যান্ড, হ্যাঁ, হ্যাঁ, অ্যান্ড ক্যান রান কন্ডিশনালি বেসড অন ডিপেন্ডেন্সিস, ঠিক আছে, আসলে যদি ডিপেন্ডেন্স কন্ডিশনালি রান করা যায়, এই যে মনে করেন এই যে ইউজ ইফেক্ট, এটা প্রত্যেকটা রেন্ডারের পর রান হবে, রেন্ডার মানে কি, হ্যাঁ, প্রত্যেকটা কোনো কিছু আপডেট হলো, রেন্ডার হলো, তখন ইউজ ইফেক্ট রান হবে, তাই না, কিন্তু আপনি এটা কন্ডিশনালি রান করতে পারেন, এভাবে বলবেন যে বাই ডিফল্ট ইউজ ইফেক্ট রান, হ্যাঁ, আফটার এভরি রেন্ডার, বাট উই ক্যান রান ইট কন্ডিশনালি, বেসড অন ডিপেন্ডেন্সিস, বেসড অন ডিপেন্ডেন্সি, ডিপেন্ডেন্সি কি, ডিপেন্ডেন্সি আসলে আমরা এখানে এভাবে দিয়ে দিই, এগুলো আমি আসতেছি, এই কোশ্চেনগুলো পরবর্তীতে আসতেছি, যে ডিপেন্ডেন্সিস কি, আরো কিভাবে রান করতে পারি। প্রথমত বলবেন যে ইউজ ইফেক্ট রানস আফটার এভরি রেন্ডার, বাট উই ক্যান রান ইট বেসড অন কি, ডিপেন্ডেন্সিস, বা উই ক্যান রান কন্ডিশনালি বেসড অন ডিপেন্ডেন্সিস, ঠিক আছে, কন্ডিশন অনুযায়ী, ডিপেন্ডেন্সি অনুযায়ী এটাকেও আমরা রান করতে পারি, কিন্তু বাই ডিফল্ট প্রত্যেকটা রেন্ডারের পর ইউজ ইফেক্ট রান হয়, ঠিক আছে। এখন ওই যে আমি বললাম যে ডিপেন্ডেন্সি তাহলে চলে আসে, যে হোয়াট
আর ডিপেন্ডেন্সিস ইন ইউজ ইফেক্ট, ঠিক আছে। হ্যাঁ, ইউজ ইফেক্ট ডিপেন্ডেন্সিস, ইউজ ইফেক্ট ডিপেন্ডেন্সিস হলো, হ্যাঁ, একটা অ্যারে। হুম, অ্যারে অফ ভেরিয়েবলস, ইউজ ইফেক্ট ডিপেন্ডেন্সিস হলো অ্যারে অফ ভেরিয়েবলস, ঠিক আছে। এখন মনে করেন আমি এখানে লিখলাম যে কনস্ট ইউজার সেট ইউজার, তাই না? এর ভিতরে আমি ইউজার দিয়ে দিলাম। হুম, এই যে ইউজার দিয়ে দিলাম, এই যে ইউজার হলো একটা ডিপেন্ডেন্সিস। অর্থাৎ ইউজার যদি আপডেট হয়, ইউজার যদি আমার আপডেট হয়, এই যে আমি এখানে সেট ইউজার দিয়ে দিই, ঠিক আছে। এখানে বারবার বলতেছে, এই যে সেট ইউজার হচ্ছে, এই যে যখন ইউজার আপডেট হবে তখন ইউজ ইফেক্ট কি হবে, রান হবে। যদি এটা ইনফিনিটি লুপের মধ্যে পড়ে যাবে, যাই হোক, আমি বুঝাচ্ছি আর কি। এই যে ইউজার, ইউজার দরকার না, আমি মনে করেন কনস্ট আমরা কিছু দিলাম। হুম, কনস্ট মনে করেন লোডিং, না লোডিং, সহজ জিনিস নেম, হ্যাঁ স্টেট। হ্যাঁ, যতবার আমার মনে করেন নেম আপডেট হচ্ছে কোনো জায়গায়, একটা জায়গায় করে নেম আপডেট হচ্ছে, ততবার ইউজ ইফেক্টটা কি হবে, হুম, ইউজ ইফেক্টটা আপনার চলবে আর কি। এই যে অ্যারে অফ ভেরিয়েবলস, যে ডিপেন্ডেন্সিস, তাহলে কি আমার কোশ্চেনটা কি ছিল, হোয়াট আর ডিপেন্ডেন্সিস ইন ইউজ ইফেক্ট। হ্যাঁ, তাহলে ইউজ ইফেক্ট ডিপেন্ডেন্সিস কি হচ্ছে, ডিপেন্ডেন্সি হলো অ্যারে বলছে অ্যান অ্যারে অফ ভেরিয়েবলস দ্যাট ডিটারমাইন্স ওয়েন দ্য ইফেক্ট শুড রিরান, ঠিক আছে। হ্যাঁ, ইউজ ইফেক্ট কখন আবার রিরান হবে, প্রথম একবার তো রান হয়, তাই না? হুম, যদি এটা না থাকে, যদি না থাকে তখন কি হবে, তখন তো মনে করেন প্রত্যেকটা রেন্ডারের পর পর রান হবে, ঠিক আছে। কিন্তু কখন আবার রান হবে এটা ডিপেন্ড, মনে করেন আরো অনেক আছে, মনে করেন নেম, তারপর মনে করেন কি হইতে পারে যে নিড মোর ইউজার, এরকম অনেক আছে ধরেন সাপোজ, ঠিক আছে। তো এই প্রত্যেকটা যখন আপনার আপডেট হবে, হ্যাঁ প্রত্যেকটা যখন এই যে প্রত্যেকটা কি স্টেট, হ্যাঁ প্রত্যেকটা স্টেট যখন আপডেট হবে তখন আর কি ইউজ ইফেক্টটা আবার রান হবে। এই যে অ্যারে অফ ভেরিয়েবলস, হ্যাঁ এইটা হলো আপনার কি, হ্যাঁ ডিপেন্ডেন্সিস, এইটা হলো ডিপেন্ডেন্সিস, ঠিক আছে। এই যে আমরা প্রথমে একটা কল ব্যাক ফাংশন লিখছি, তারপরে যে অ্যারে, এই তারপর কমা দিয়ে যে জায়গাটা, সেখানে আমরা আসলে ডিপেন্ডেন্সিস লিখি। ডিপেন্ডেন্সি হলো অ্যারে অফ ভেরিয়েবলস। হ্যাঁ, এই যে অ্যারে অফ ভেরিয়েবলস, কেন এগুলো একটা ভেরিয়েবলস, এই যে একটা ভেরিয়েবলস। হ্যাঁ, আবার মনে করেন নিড মোড, এটা আমার একটা ভেরিয়েবল হইতে পারে, আমরা যদি ডিফাইন করি, ঠিক আছে। এই যে হুম লিখলাম নিড মোড, এটা হলো কি, মানে ডিপেন্ডেন্সিস, ঠিক আছে। এখন চলেন তো আমরা, তো আরেকটা কোশ্চেন মানে আন্ডার সাব কোশ্চেন আমরা বলতেছি, যদি এমন হয় এর ভিতরে যদি আমরা কোনো ডিপেন্ডেন্সিস না লিখি, ঠিক আছে, হোয়াট হ্যাপেন্স, ঠিক আছে, আমি লিখি, যে কোশ্চেন লিখলে ভালো হয়, যে হোয়াট, এই যে চলে আসে, যে দেখছেন, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ডোন্ট প্রোভাইড ডিপেন্ডেন্সিস ইন ইউজ 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 ইফেক্ট হুক, ঠিক আছে। হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ডোন্ট প্রোভাইড ডিপেন্ডেন্সিস ইন ইউজ ইফেক্ট হুক, যখন ইউজ ইফেক্ট হুকের ভিতরে আমরা কোনো ডিপেন্ডেন্স না দিব, অর্থাৎ যখন এরকম থাকবে, হ্যাঁ এমটি এমটি অ্যারে থাকবে, তখন আসলে কি হবে, সোজা আনসার দিবেন, তখন আসলে আমার ইউজ ইফেক্ট হুক একবার, একবার রান হবে, ঠিক আছে। তখন বলছে ইউজ ইফেক্ট রানস, ঠিক আছে, যখন এই যে কি বলছে শুনো, হোয়াট হ্যাপেন্স ওয়েন উই ডোন্ট প্রোভাইড ডিপেন্ডেন্সি, আচ্ছা ডোন্ট প্রোভাইড, আচ্ছা যদি প্রোভাইডে তো ডিপেন্ডেন্সি দিছি আর কি, তখন আমরা যদি প্রোভাইড না করি তখন কি হবে, ইট রানস আফটার এভরি রেন্ডার, প্রত্যেকটা রেন্ডারের পর রান হবে, ঠিক আছে। কোনো একটা কিছু আপডেট হইলো, এই যে নেম আপডেট হইলো, হ্যাঁ ইউজ ইফেক্ট রান হবে, ইউজার আপডেট হলো, নেম ইউজ ইফেক্ট রান হবে, মানে প্রত্যেকটা রেন্ডারের পর ইউজ ইফেক্ট রান হবে। হ্যাঁ, এই একটা কোশ্চেন। আর যদি আমরা যদি দিয়ে দিই, এমটি ডিপেন্ডেন্সি দিয়ে দিই, আমি যেটা আসলে আগে বলতে চাইছিলাম, যাই হোক, যে ইফ উই প্রোভাইড অ্যান এমটি অ্যারে, দেখছে এমটি অ্যারে ডিপেন্ডেন্সি ইউজ ইফেক্ট, এমটি অ্যারে ডিপেন্ডেন্সি যদি আমরা প্রোভাইড করি লাইক দিস, হ্যাঁ তখন কি হবে, হ্যাঁ তখন আসলে যে, এটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তখন ইউজ ইফেক্ট রানস অনলি ওয়ান্স আফটার দ্য ইনিশিয়াল রেন্ডার, যখন আপনি ইউআইটা ওপেন করলেন একবার তো রেন্ডার হয়, এই যে প্রথম যে রেন্ডারটা হলো না, হ্যাঁ তখনই শুধু ইউজ ইফেক্ট আর কি
রান হবে, তারপর আর কিন্তু কোনো রান হবে না। তারপর ইউজার আপডেট হোক, হ্যাঁ, নেম আপডেট হোক, যা যত স্টেট আছে, যত যা কিছু আছে আপডেট হোক, তখন কিন্তু আর কি ইউজিফেক রান হবে না। শুধুমাত্র প্রথমবার যখন আপনি ইউআইতে আসলেন, প্রথমবার যে যখন রেন্ডারটা হলো, তখনই কিন্তু শুধুমাত্র ইউজিফেক রান হবে। ঠিক আছে। এই আর কি। তো এই আর কি। তো আরো কয়েকটা কোশ্চেন আছে, যে কয়েকটা কোশ্চেন চলে আসে যে এটা আসলে কেন আমি ইউজিফিক নিয়ে এত কোশ্চেন বলছি, কারণ ইউজিফিক আসলে অনেক ইম্পর্টেন্ট। তো এখন একটা কোশ্চেন যে আরেকটা লিখি যে ক্যান উই রাইট রাইট লেখা যায় অথবা কল, হ্যাঁ, ক্যান উই কল ইউজ ইফেক্ট, ক্যান উই কল ইউজ ইফেক্ট, হ্যাঁ, ক্যান উই কল ইউজ কি বলা যায়, ইনসাইড ইনসাইড এ, হ্যাঁ, ইনসাইড এ কন্ডিশন। ঠিক আছে, আমরা কি কন্ডিশন লিখে ইউজ ইফেক্ট লিখতে পারি? দেখেন তো, চলুন তো লিখি। হ্যাঁ, এভাবে কিন্তু আসলে ইউজুয়ালি লেখা যায় না। ঠিক আছে, যদি এখানে লিখছি, কিন্তু এটা আসলে আপনার একটা এরর দিবে। ঠিক আছে, ইউজিফের মাস্ট বি আনকন্ডিশনাল। ঠিক আছে, ইউজিফের কোনো কন্ডিশনাল এভাবে কিন্তু লেখা যাবে না, দিস ইজ রং। ঠিক আছে, দিস ইজ টোটালি রং। হ্যাঁ, এটা কিন্তু আপনাকে এরর দিবে। আপনি যখন কোড লিখে ইউআইতে যাবেন, দেখবেন এরর দিবে যে, হ্যাঁ, নো, অ্যান্সার কি, অ্যান্সার হলো নো, হুকস মাস্ট বি কল আনকন্ডিশনাল এট দ্য টপ লেভেল। ঠিক আছে, অবভিয়াসলি টপ লেভেল লিখতে হবে। হুম। তো টপ লেভেল বলতে বুঝাইছে কি, এই যে প্রথম তো স্টেট গুলো লিখলেন, স্টেটের পর পর ইউজিফেট লিখে দেবেন আর কি, সেটা আর কি। তো ইউজিফেট আপনার কোনো কন্ডিশনালি কোনো যে মানে মনে করেন, হ্যাঁ, এইটা হলে করবো, এটা হলে করবে না, এমন না। কন্ডিশন তো ভাই আমরা দিয়াই দিতেছি, যে ডিপেন্ডেন্সি যে দিতেছি না, এটা তো কন্ডিশনের মতো কাজ করতেছে, তাই না? হুম। তো আপনি ইউজিফেট কিন্তু কন্ডিশনাল, যে ইফের ভিতরে আমি যে লিখছিলাম, ইফের ভিতরে ওভাবে কিন্তু লেখা যাবে না। তো চলেন কয়েকটা কোশ্চেন আর আমরা না লিখি, আমরা কয়েকটা জিনিস বলে দিই। ইউজিফের ভিতরে কিন্তু আরো অনেক কিছু আছে। যেমন আপনি কিন্তু করতে পারেন, এই যে এইটা মনে করেন আপনি, এই যে কল ব্যাক ফাংশন হবে না, ঠিক আছে। এই যে এটা কি করলাম দেখেন, এই যে ফেজ ইউজার, বা আপনি কোনো একটা কিছু সাবস্ক্রাইব করলেন, ঠিক আছে, তখন হয় কি, তলে তলে এটা সাবস্ক্রাইবে থাইকে যায়, থাইকে মানে থেকে যায় আর কি। ঠিক আছে। বা আপনার জন্য ওই যে আপনার আমরা যখনই পড়ছিলাম, আপনার জন্য পড়ছেন কিনা জানি না, যে ফায়ারবেস, হ্যাঁ, অথেন্টিকেশন। ঠিক আছে, ফায়ারবেস অথেন্টিকেশন দিয়ে আপনাকে দেখায় জিনিসটা। আম, এই যে বা এটাই দেখে আনসাবস্ক্রাইব। ঠিক আছে, বা আপনার ফায়ারবেস, এই যে এই মনে করেন এই এই যে প্রতিবার, তো এটা কি হবে, এটা তো প্রতিবার কি হবে, এখানে তো কোনো ডিপেন্ডেন্সি নাই। ঠিক আছে, ইউসুফের প্রতিবার এই যে ডাটা লোড করে আনতে থাকবে, তাই না? কিন্তু আপনি চাচ্ছেন যে আপনি যখন এই ইউআই থেকে বের হয়ে যাবেন, অন্য কোথাও যাবেন, তখন যেটা ইউসুফটা অফ হয়ে থাকে। হ্যাঁ। তো এর জন্য আসলে একে কি করে আনসাবস্ক্রাইব বা ক্লিন আপ করা হয়। এখন এখন আপনাকে জিজ্ঞেস করতে পারে, হ্যাঁ, যে হোয়াট ইজ দ্য পারপোজ অফ ক্লিন আপ, হোয়াট ইজ দ্য পারপোজ অফ ক্লিন আপ ফাংশন ইন ইউজ ইফেক্ট। এইটা হলো আর কি ক্লিন আপ ফাংশন। ঠিক আছে, তো ক্লিন আপ ফাংশন কি করে, আপনার যে মনে করেন আপনি কোন একটা সাবস্ক্রিপশন করছেন, সেটা রিমুভ করায়। হ্যাঁ, বা কোনো টাইমার অন করছেন, হ্যাঁ, টাইমার মনে করেন চলতে আছে, আপনি তো চান না যে আপনি ওখানে ইউআই থেকে বের হয়ে গেলেন, তখন টাইমারটা চলতে থাকুক। হ্যাঁ, বা কোনো একটা রিসোর্স অ্যাক্সেস করছিলেন, তাহলে কি হবে, রিসোর্সটার কি হবে, ডাটা লিক হইতে থাকবে। হুম। তো এই জিনিসগুলো প্রিভেন্ট করার জন্য আপনি ক্লিন আপ ফাংশন, এভাবে ক্লিন আপ ফাংশন ইউজ করবেন। ঠিক আছে, এই আর কি। তো আরেকটা জিনিস, আরেকটা কোশ্চেন আছে যে কেন ইউজ মাল্টিপল ইউজ ইফেক্ট, আমরা কি মাল্টিপল ইউজ ইফেক্ট ইউজ করতে পারি? ইয়েস, অবভিয়াসলি উই ক্যান ইউজ মাল্টিপল ইউজ ইফেক্ট এন্ড দে আর ইন্ডিপেন্ডেন্ট, দিস ইউজ ইফেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট, দিস ইউজ ইফেক্ট ইজ ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, আপনাকে যদি জিজ্ঞেস করে যে আমরা কি মাল্টিপল ইউজ ইফেক্ট ইউজ করতে পারি কি না, এটা লেখা যায় যে হাউ টু, এই যে তো আগের কোশ্চেন। ঠিক আছে, সার্চ করতেছে, এই যে হাউ ক্যান ইউ কল ইউজিফাইড মাল্টিপল টাইম। ঠিক আছে,
মাল্টিপল টাইমস। হ্যাঁ, আমরা এভাবে জাস্ট এভাবে লিখে দেবেন একটা পর একটা, একটা পর একটা। আর এবং দে আর টোটালি ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, একটার সাথে আরেকটা কিন্তু কোনো আহ, সম্পর্ক নাই। ঠিক আছে, এই আর কি। তো এই আর কি। আর এটা তো এটা হলো আপনার কত নম্বর কোশ্চেন, এগুলো সব 16 নম্বর কোশ্চেন ছিল, এগুলো সব ছোট ছোট কোশ্চেন। তো আমি 17 নম্বর কোশ্চেন, সেটাও ইউজ ইফেক্ট নিয়ে। আম, সেটা হলো যে ইউজ স্টেট, এটা ইউজ স্টেট, state and use effect loop ইনফাইনাইট লুপস, ঠিক আছে। ইউজ স্টেট অ্যান্ড ইউজ ইফেক্ট ইনফাইনাইট লুপ কিভাবে পড়তে পারে, ঠিক আছে। আচ্ছা, এটা আসলে কিভাবে হয়, এটা এটা আমি কিন্তু আপনাদের দেখানোর সময় কিন্তু একবার একটু দেখাই ফেলছিলাম। ঠিক আছে, এখন মনে করেন এই যে দেখেন, হ্যাঁ, ইউজ ইফেক্টে কিন্তু প্রতিবার রেন্ডার হওয়ার পর চলবে। এখন যদি আপনি ডিপেন্ডেন্সের মধ্যে, হ্যাঁ, ইউজার দিয়ে দেন, ইউজার দিয়ে দেন, তাহলে কি হবে, প্রতিবার দেখেন কি হবে। আমরা কি জানি ডিপেন্ডেন্সিতে যেটা আপডেট হয়, যখন ডিপেন্ডেন্সিতে যে ভেরিয়েবলটা আছে বা স্টেটটা আছে, যেটা সেটা যদি আপডেট হয়, সাথে সাথে ইউজ ইফেক্ট আবার কল হয়। হ্যাঁ, হ্যাঁ, সাথে সাথে ইউজ ইফেক্ট কল হয়। বা মানে এই যে ইউজ ইফেক্ট কিভাবে কথা আমি বলি, দেখেন এখানে আপনার ওই যে ডাটা ফেস করে আনতেছে, আনার পর সেটা আর কি সেট ইউজারের ভিতর রাখতেছে। যখনই সেট ইউজারের ভিতর রাখতেছে, এটা একটা স্টেট। হ্যাঁ, স্টেটটা যখন আপডেট হবে তখন কি হবে, কম্পোনেন্ট রিরেন্ডার হবে। আর কম্পোনেন্ট যখন রিরেন্ডার হবে, হ্যাঁ, বা এই যে ইউজারটা যখন আপডেট হবে, হ্যাঁ, তখনই ইউজ ইফেক্টটা আবার চলবে। ঠিক আছে, তাহলে এখন দেখেন কিভাবে হয়। যখন এই যে আসলো, আসলো, ঠিক আছে, আসার পর কি হলো, আসার পর আমার মনে করেন এই যে সেট ইউজারের ভ্যালু আপডেট হইলো। যেই সেট ইউজারের ভ্যালু আপডেট হইলো, হ্যাঁ, কি হবে, তখন কম্পোনেন্ট রিরেন্ডার হবে, তাই না। কম্পোনেন্ট রিরেন্ডার হবে, আর কম্পোনেন্ট, হ্যাঁ, রিরেন্ডার হইলে কি হবে, ইউজ ইফেক্ট আবার একবার চলবে। মানে জিনিসটা হলো কি আমি বলি, এক্ষেত্রে ইউজ ইফেক্ট কখন চলবে, হুম, যখন আপনার কি হবে, মানে ইউজার ইনফাইনাইট লুপে কিভাবে পড়তেছে দেখেন, যখন ইউজারটা আপডেট হবে তখনই ইউজ ইফেক্টটা চলবে। বুঝছেন, এখানে ডিপেন্ডেন্সিস এর ভিতর ইউজার আছে, যখন ইউজার আপডেট হবে তখন তখন ইউজ ইফেক্ট আবার চলবে। তো প্রথমবার আসলো, এখানে এই লাইনে আপডেট হলো, আপডেট ইউজার্স স্টেপ হলো, হওয়ার পর তো এখন এখানে এসে দেখলো ইউজার স্টেট আপডেট হয়েছে, হ্যাঁ, আপডেট হয়েছে, ইউজ ইফেক্ট, তাহলে কি আবার চলবে, আবার এখানে গেছে, আসার পর এখানে আবার আসছে, আবার আপডেট হয়েছে, হ্যাঁ, আসার পর এই লাইন আসছে, ইউজারকে আপডেট হয়েছে, হ্যাঁ হয়েছে, আবার যাবে, আবার চলবে চলবে চলবে, আবার হ্যাঁ আপডেট হয়েছে ইউজার স্টেট। হ্যাঁ, ইউজার স্টেট বলতে ইউজার স্টেট, হ্যাঁ, হ্যাঁ, ইউজার আপডেট হয়েছে, হুম, আপডেট হয়েছে, আবার এখানে আসবে ইউজারকে আপডেট হয়েছে, হ্যাঁ, এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে, এভাবে আসলে ইনফাইনাইট লুপে পড়ে যায়। ঠিক আছে, তো এটা আপনি এভাবে বলতে পারেন যে an infinite loop with used as used মানে an infinite loop with use state and use effect occurs when updating the state inside the use effect, হ্যাঁ, triggers a re-render which cause the use effect to run again, and this cycle repeats infinitely when we, আমি আবার বলি, when we update the state, update the state inside use effect, when we update the state inside use state মানে use effect, and this state and this state is also in dependencies array, then it cause re-render again and again, and this circle is continuing, and we get a loop. Okay, and we get into a loop. Okay, ঠিক আছে। তো আজান দিচ্ছে আজকে, আমি একটু পরে আসছি এবার। তো আমাদের 18 নম্বর কোশ্চেন হলো, সেটা হলো যে হোয়াট হোয়াট ইজ ড্রাইভড স্টেট, DERI, ড্রাইভ স্টেট ইন রিয়াক্ট। হ্যাঁ, রিয়াক্টের ড্রাইভড স্টেট, আচ্ছা, ড্রাইভ স্টেট হলো
রিয়েল এস্টেট হলো ওই সকল এস্টেট, ঠিক আছে, যারা কিনা কি করে, যারা কিনা আপনার অরিজিনাল কোন এস্টেট থেকে, ঠিক আছে, দেখেন এখানে কিন্তু শুধু এস্টেট না, সাথে একটা ওয়ার্ড আছে ডিরাইভড এস্টেট, ঠিক আছে। হ্যাঁ, ডিরাইভ এস্টেট অর্থাৎ মানে আমরা তো এস্টেটকে শুধু এস্টেট বলি, হ্যাঁ, এটাকে তো আমরা শুধু এস্টেট বলতেছি না, এটাকে বলতেছি ডিরাইভড এস্টেট। ডিরাইভড এস্টেট হলো ওই সকল এস্টেট, হ্যাঁ, যারা অরিজিনাল কোন এস্টেটের, হ্যাঁ, ক্যালকুলেটেড ভ্যালু, হুম, বা অন্য কিছু ড্রাইভড করে আনে, ঠিক আছে। মানে ক্যালকুলেটেড ভ্যালু অথবা অন্য যে কোনো জিনিস, লাইক এটা হতে পারে প্রোফস, হ্যাঁ, অথবা স্টেটের কোনো ভ্যালু, সেটা সে নিজের ভিতর ধারণ করে। এটা কেন করে? এটা হলো রিডেন্ডেন্সি। রিডেন্ডেন্সি আসলে অ্যাভয়েড করার জন্য এটা করে আর কি। আসলে আপনাদের বলে ওরকম হয়তো বুঝতে পারছেন না, তো আমি কি করি আপনাদের একটু যে কোড করেই দেখাই, তাই না। এখন এমন হতে পারে যে আপনার একটা এই যে কনস্ট, কনস্ট কি দিলাম, কি দেওয়া যায়, সার্চ, হ্যাঁ, সার্চ সার্চ আইটেম, ঠিক আছে। আর এখন আমরা কি করতে চাচ্ছি, যে মানে একটা মনে করেন এই যে আইটেমস লিখলাম, আইটেমস, হ্যাঁ, ধরেন এই কিছু ফল আছে যে অ্যাপেল, বানানা, চেরি, ডেল, হ্যাঁ, এরকম কয়েকটা ফল আছে আর কি। তো এখন আমার এই যে ড্রাই বেসিস, এখন আমার কাজ কি? হ্যাঁ, ড্রাই বেসিস আমার কাজ হলো এটা হলো আমার ড্রাইভ স্টেট হতে চলছে, যেটা কিনা আমি কি করব, আমি ফিল্টার করব, হুম, যেটা কিনা আমরা ফিল্টার করব। চলুন আমরা ফিল্টার করা শুরু করি, যে কনস্ট মনে করেন এই যে, হ্যাঁ, ফিল্টার আইটেমস। এখন কি করব, আইটেম ইনক্লুড সার্চ, আমরা এই যে সার্চ করব, সার্চ অনুযায়ী ফিল্টার করব। অবভিয়াসলি তো আমার সার্চ তাহলে নিতে হবে আর কি, এবং সেটা আমরা শো করব। আমরা এই দেখেন কি করলাম, একটা ইনপুট ফিল্ড নিলাম, ইনপুট ইনপুট ফিল্ডের ভিতরে আমরা সার্চ দিব, ঠিক আছে। ইনপুট ফিল্ডের ভিতরে অবভিয়াসলি আমরা যেটা, হ্যাঁ, ওই তো রান হচ্ছে, দেখি কোথায় রান হচ্ছে, লোকাল হোস্ট, ব্যানার, অনেক কিছু হাবি দাবি আছে। হ্যাঁ, এটা কিন্তু ইনপুট আছে, কিন্তু এটা ঠিক আছে না। আমি টেলিন ইউজ করছি, তো তো একটু কিছু একটা দিয়ে দিই ক্লাস। দেখান যাবে এই যে, দেখেন আমি কিন্তু এই যে সার্চ দিলাম, মনে করেন এপিপি অ্যাপেল, যে আমি যেটা সার্চ দিচ্ছি সেটাই কিন্তু সাথে সাথে দেখাচ্ছি ইউআই তে। হ্যাঁ, তো আমি যেটা বলার উদ্দেশ্য ছিল যে আমার ইনপুট ফিল্ডে আমি কিছু একটা জিনিস সার্চ দিলাম, ইনপুট ফিল্ডে কিছু একটা জিনিস আমি সার্চ দিলাম। তো যখন আমি এটা সেটা সার্চ দিলাম, হ্যাঁ, যখনই সার্চ দিলাম না, সেটা কি করছে, আমার এই যে সার্চ কই গেল, এই দেখেন এই যে অন চেঞ্জ সেট সার্চ, এই যে এই যে সার্চটা, এইটা কিন্তু আপডেট হচ্ছে, তাই না। এইটা কিন্তু আপডেট হচ্ছে। এইটা আপডেট হওয়ার পর তখন আমরা কি করলাম, এইটা হলো ড্রাইভ স্টেট, হুম, এটা হলো আমার কি ড্রাইভ স্টেট। আচ্ছা, ড্রাইভ স্টেট আসলে ইউজ স্টেট এরকম কোনো কিছু দিয়ে আসলে লেখা হয় না, এটা আসলে আপনার নর্মাল ভেরিয়েবল হিসাবে লেখা হয়, কিন্তু নর্মাল ভেরিয়েবল হিসেবে লেখা হলেও এটা কিন্তু আসলে অরিজিনাল স্টেটের উপর ডিপেন্ডেন্ট। দেখেন এখন আমরা যখন ফিল্টারটা করলাম, এই যে ফিল্টার আইটেমস এর ভিতর যে ভ্যালুগুলো আসবে সেটা কিন্তু অরিজিনাল, মানে এই যে কোনো না কোনো স্টেটের উপর ডিপেন্ডেন্ট, বা যদি আপনি প্রুফস হিসেবে পাঠান কিছু, সেই প্রুফসের উপর কিন্তু, বা সেই প্রপার্টির উপর কিন্তু ডিপেন্ডেন্ট। দেখেন এখানে আমরা এটার ভিতর কি কি ভ্যালু আসবে, সেটা হলো আইটেমস, হ্যাঁ, ডট ফিল্টার, ফিল্টার করলাম, ফিল্টার করার পর কোন কোন আইটেম গুলা, কোন আইটেমটা আসবে, যেটা কিনা আমার ওই যে সার্চ, যে আমি যে নামে সার্চ দিচ্ছি সেটা যদি আইটেমের ভিতর ইনক্লুড থাকে, তখন সেটা আমরা ফিল্টার করে যে ফিল্টার আইটেমস এর ভিতরে আনবো, এবং লাস্টে সেটা আমরা দেখাবো আর কি, ঠিক আছে। তো এই যে তার মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম, ডিরাইভ স্টেট হলো যে এটা হলো এমন একটা স্টেট, ঠিক আছে, হ্যাঁ, পিস অফ স্টেট দ্যাট ইজ ক্যালকুলেটেড অর ডিরাইভড ফ্রম এক্সিস্টিং প্রোভস অর স্টেট, যেটা কিনা এক্সিস্টিং প্রোভ, মানে এক্সিস্টিং প্রোভস বা স্টেট, এই যে স্টেট,
তার উপর, হ্যাঁ, তার উপর কোনো একটা ক্যালকুলেশন করে। যেমন এখানে আমরা কি করলাম ক্যালকুলেশন, যেখানে আমরা ফিল্টার করলাম, হ্যাঁ, ফিল্টার করার পর বা ড্রাইভড মানে মানে ধার করে আনা বা বুঝতে তো পারছেন, হ্যাঁ, করে ডাইভার্ট করে আরেকজনকে, হ্যাঁ, কয়েকে এই কাজটা আরেকজনকে ডাইভার্ট করে, অর্থাৎ নিজে না করে আরেকজনের কাছে পাঠিয়ে দেয়, হ্যাঁ। তো ওইরকম আর কি। তো এটা কেন করা হয়, এটা আসলে কয়েকটা কারণে করা হয়। সেটা হলো যে ডুপ্লিকেট ডুপ্লিকেটটি, ঠিক আছে, ডুপ্লিকেটটি অ্যাভয়েড করার জন্য, হ্যাঁ, প্রিভেন্টস স্টোরিং ডুপ্লিকেট স্টেট, ঠিক আছে। এখানে আমার আরেকটা স্টেটের কোনো দরকার নাই। হুম। কারণ কেন দরকার নাই, কারণ আমার যদি এই যে সার্চ স্টেট এটা আপডেট হলেই তো হচ্ছে, এটা আপডেট হলেই তো এখানে আমরা ফিল্টার করে আমরা ফিল্টার জিনিসটা পাচ্ছি, তাই না? এই আর কি। তো এটাই হলো আর কি ড্রাইভ স্টেট। আপনি যদি এভাবে বলতে পারেন, ড্রাইভ স্টেট হলো এমন একটা স্টেট যেটা কিনা আমার অরিজিনাল স্টেট অথবা প্রোপসের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আমরা অরিজিনাল স্টেট অথবা প্রোপসের উপর কোনো ক্যালকুলেশন করার পর, হ্যাঁ, ড্রাইভ স্টেটটা আপডেট করি। এবং এটা ইউজ করা হয় কারণ মানে যাতে রিডান্ডেন্সি না হয়, যাতে আমার ডুপ্লিকেট মাল্টিপল টাইমস অফ স্টোর, যাতে মানে কি বলে ওই যে স্টেট যাতে তৈরি করা না লাগে, এই একটা জিনিস, ঠিক আছে। আর একটা হলো কনসিস্টেন্সি মেনটেন করার জন্য, যাতে ডাইনামিক্যালি আমার ক্যালকুলেশন হয়, হ্যাঁ, এইগুলোই আর কি, ঠিক আছে। এইগুলো, এই কয়েকটা কারণ বলতে পারলেই হবে। তো চলুন আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা হবে আমাদের 19 নাম্বার কোশ্চেন। আমরা 20 কোশ্চেন সলভ করবো বলেছিলাম। তো 19 নাম্বার কোশ্চেন হলো যে ওয়াই উই ইউজ ক্লাস এর ক্লাস নেম ইন রিয়াক্ট ইনস্টেড অফ ক্লাস। আমরা যে দেখেন এখানে কিন্তু আমরা ক্লাস নেম ইউজ করছি। কেন আমরা এখানে ক্লাস নেম ইউজ করছি ক্লাসের বদলে? আমরা তো জানি যে এইচটিএমএল এর ভিতর এখানে আমরা ক্লাস ইউজ করি, তাই না? ক্লাস ইউজ করে না, এখানে তাহলে এখানে কেন আমরা ক্লাস নেম ইউজ করতেছি? এই কোশ্চেন আপনাকে জিজ্ঞেস করতেই পারে। এটার অ্যান্সার হলো জাভা স্ক্রিপ্টে ক্লাস হলো একটা রিজার্ভ কিওয়ার্ড। জাভা স্ক্রিপ্টে ক্লাস হলো একটা রিজার্ভ কিওয়ার্ড, ঠিক আছে। আপনারা যদি জাভা স্ক্রিপ্ট অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট পড়ে থাকেন, সেখানে কিন্তু আমরা কি করি, ক্লাস বানাই। এই যে মনে করেন ক্লাস বানাই না আমরা, সেখানে কিন্তু আমরা এই যে এখানে হয় কিনা, না এটা তো আসলে জেএসএক্স ফরম্যাট। তো সেখানে আমরা কি করি, ক্লাস আমরা কিন্তু বানাই, ঠিক আছে। কিন্তু এখন আমরা যে যে ক্লাস যে বানাই, হ্যাঁ, এই যে ক্লাস কিন্তু একটা দেখেন এই যে ক্লাস ক্লাস কিন্তু একটা যে মনে করেন ক্লাস, এই যে অ্যাপ বানাইলাম, হ্যাঁ, ঠিক আছে, রেন্ডার কলম, যাই হোক, এই দেখেন এটা কিন্তু ক্লাস কম্পোনেন্ট। ক্লাস কম্পোনেন্ট কিন্তু অ্যাপ নাম দিয়ে নাম দিলাম যে হ্যালো, ঠিক আছে। এটা কিন্তু একটা ক্লাস কম্পোনেন্ট, বা আপনি অবজেক্ট ওরিয়েন্ট যে কনসেপ্ট আছে উপস কনসেপ্ট, সেখানে কিন্তু ক্লাস একটা রিজার্ভ কিওয়ার্ড, জাভাস্ক্রিপ্টে ক্লাস একটা রিজার্ভ কিওয়ার্ড, যাতে এই ক্লাসের সাথে, হ্যাঁ, এখানে যে আমরা ক্লাসটা ইউজ করতেছি অর্থাৎ ডিজাইন পারপাসে, যেমন ক্লাস আইডি ইউজ করি, হ্যাঁ, সেটা যাতে আপনার কনফ্লিক্ট না খায়, এই জন্য আর কি আমরা এখানে আমরা ক্লাস নেম ইউজ করি, ঠিক আছে। হ্যাঁ, ক্লাস নেম প্রপার্টি অ্যালাইন্স উইথ দ্য ডম এলিমেন্ট, হ্যাঁ, হ্যান্ডেল ক্লাস অ্যাট্রিবিউট, এটা হলো একটা ক্লাস অ্যাট্রিবিউট। হ্যাঁ, আর উপরে যে ক্লাসটা আছে, যেখানে আমরা যে ক্লাসটা ইউজ করলাম, এটা হলো জাভাস্ক্রিপ্টের একটা রিজার্ভ কিওয়ার্ড, ঠিক আছে। হ্যাঁ, তো যাতে আপনার রিয়াক্ট খুব সহজে বুঝতে পারে, হ্যাঁ, কোনটা আসলে আপনার ক্লাস অ্যাট্রিবিউট আর কোনটা হলো রিজার্ভ কিওয়ার্ড ক্লাস, এটা যাতে কনফ্লিক্ট না হয়, এই জন্য আমরা, হ্যাঁ, এই জন্য আমরা ক্লাস নেম ইউজ করি ইনস্টেড অফ ক্লাস। তো হ্যাঁ, শেষ যে কোশ্চেন সেটা হলো উম, যেটা আপনারা জানেন, তারপর আমি বলি। হুম হ্যাঁ, হোয়াট হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন প্রোপস অ্যান্ড স্টেট? হ্যাঁ, স্টেট আর প্রোপসের পার্থক্য কি? বলেন তো, স্টেট আর প্রোপসের পার্থক্য কি? আচ্ছা, স্টেট কি? স্টেট আসলে স্টেট স্টেট আপনার ম্যানেজ করা হয় উইদিন কম্পোনেন্ট। এই যে আমরা স্টেট গুলো লিখছি, এটা কিন্তু আমরা উইদিন কম্পোনেন্টের ভিতরে লেখা হয়, ঠিক আছে। তারপর স্টেট আমরা উই ক্যান আপডেট স্টেট বাই ইউজিং সেট স্টেট,
ঠিক আছে, অথবা ইউজ স্টেট। ঠিক আছে, স্টেট আমরা আপডেট করতে পারি সেট স্টেট ইউজ স্টেট দিয়ে। আর স্টেট হলো কি ডাইনামিক, স্টেট হলো ডাইনামিক, এটা হলো মিউটেবল। স্টেটের ভ্যালু কিন্তু আমরা চেঞ্জ করতে পারি প্রতিবার। আপনি যখন এখানে নতুন কিছু ইনপুট দিবেন, প্রতিবার আপনার এই যে সেট সার্চ স্টেটের ভ্যালু চেঞ্জ হচ্ছে, সার্চ স্টেটের ভ্যালু হ্যাঁ চেঞ্জ হচ্ছে। তার মানে কি স্টেট হলো, স্টেট আমরা ম্যানেজ করি কম্পোনেন্টের ভিতরে, ইনসাইড দ্য কম্পোনেন্ট। হ্যাঁ, হ্যাঁ, লোকাল টু দ্য কম্পোনেন্ট, বা বলতে পারেন লোকাল টু দ্য কম্পোনেন্ট, এটা আসলে কম্পোনেন্টের ভিতরে। হুম। আর কি we can update state using set state or use state। ঠিক আছে, এবং state is a state used for dynamic, ঠিক আছে, ডাইনামিক অ্যান্ড মিউটেবল ডাটা। ডাইনামিক এবং মিউটেবল ডাটার জন্য স্টেট ব্যবহার করা হয়। অন্যদিকে, অন্যদিকে প্রোপস কি, প্রোপস হলো আপনার হলো প্রোপস তো জানিনি, প্রসেস হলো আপনার প্যারেন্ট কম্পোনেন্ট, কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে আমরা পাস করি। হ্যাঁ, পাস ফ্রম প্যারেন্ট কম্পোনেন্ট টু চাইল্ড কম্পোনেন্ট। কোনো ডাটা যদি প্যারেন্ট কম্পোনেন্ট থেকে চাইল্ড কম্পোনেন্টে পাঠানো দরকার হয় তখন আমরা প্রোপস ইউজ করি। হ্যাঁ, প্রোপস আর কি, প্রোপস রিড অনলি, প্রোপস রিড অনলি ক্যান নট বি মডিফাইড অ্যাট দ্য চাইল্ড কম্পোনেন্ট। চাইল্ড কম্পোনেন্টকে আমরা প্রোপস চেঞ্জ করতে পারি না, যেটা কিন্তু আমরা এখানে দেখছিলাম এই যে হ্যাঁ জন, কিন্তু এখানে আমরা এসে চেঞ্জ করতে পারবো না। এটা প্রোপস হলো রিড অনলি, এটা হলো ইমিউটেবল ডাটা। ঠিক আছে, ক্যান নট বি মিউটেবল। হুম, এই আর কি। তারপর হলো আহ ঠিক আছে, প্রোবস আর কি মানে কম্পোনেন্ট টু কম্পোনেন্ট পাস করা হয়। তো এই আর কি। তো আজকে আসলে এই পর্যন্ত আমরা বলছিলাম যে আমরা 20টা কোশ্চেন সলভ করব। তো আমরা 20টা কোশ্চেন সলভ করেছি। আহ, যদিও কিছু কোশ্চেন একটু মানে একটার সাথে একটা অনেক মিল আছে। তো আজকে আসলে এই পর্যন্তই। এটা আমার পুরো 100টা কোশ্চেন রিয়াক্টের 100 ইন্টারভিউ কোশ্চেন সলভ করার ইন্টেনশন আছে, চেষ্টা মানে ইচ্ছা আছে আর কি। তো আজকে ভিডিও এই পর্যন্তই থাকবে। হয়তো আমরা পার্ট 2, হ্যাঁ 3 এভাবে নিয়ে আসবো। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।